সকালের নাস্তা করে রুদ্র তার বউ বোনকে নিয়ে বেরিয়ে পড়ে। আর থাকা যাবে না এখানে। এমনিতে রাতে এখানে রুদ্রর বেশ প্রবলেম হয়েছে। তার উপর ইমার সাথে ঘটা ঘটনার পর তো আরও থাকা সম্ভব না। বাবা, আজকের দিনটা থাইকা যাইতা প্লিজ চাচা, আর বলবেন না। আমি থাকার নিয়তে এসেছিলাম, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। এমনিতেই গতকালকের ঘটনার পর আরও সম্ভব না। সোহেল ইসলাম দীর্ঘশ্বাস ফেলেন। প্রথম যেদিন রিয়াজুল হকের ওপর বিশ্বাস করে রুদ্রর হাতে ইমাকে তুলে দেন, তখনও তিনি অনেক টেনশনে ছিলেন। একমাত্র রিয়াজুল হকই ওনার বিশ্বাসের কারণ ছিল। এখন মনে হচ্ছে ভুল ছেলের হাতে তিনি মেয়েকে দেননি। মেয়ে তার এখানেই নিরাপদে থাকবে। শেফালি বেগম গতরাতের পর সকালেও লজ্জায় রুদ্রর সামনে যাননি, বরং হৃদিকে দিয়ে খাবার সার্ভ করিয়েছেন। যাওয়ার সময় চাচিকে না দেখে রুদ্র দাঁড়ায়, তবে ওনাকে আসতে না দেখে নিজেই পুনরায় ভিতরে যায়। গিয়ে দেখে চাচিকে ধরে ইমা কান্না করছে। রুদ্র বোধ হয় এবার একটু বিরক্তি হয়। বিয়ের দিন যেই মেয়ে কান্না করেনি, আর আজকে এত কিসের কান্না? মেহের তার ভাবির সাথে দাঁড়িয়েছিল। রুদ্রকে দেখে শেফালি বেগম ইমাকে নিজের থেকে সরান। ফিসফিসে এও বলে দেন, শ্বশুরবাড়িতে সবার কথা মেনে চলবি, জামাইয়ের কথা শুনবি, পোলা কিন্তু খারাপ না, তোরে ভালো রাখবো বলে ইমাকে বুঝিয়ে ইমাকে এগোতে বলে তিনি বাড়ির ভেতরেই থাকেন। রুদ্র এর মাঝে বলে ওঠে, শুধু মেয়েকেই দোয়া দিবেন চাচি, মেয়ের জামাইকে দিবেন না? শেফালি বেগম লজ্জায় পড়ে যান। রুদ্র ওনার থেকে অনেকটা উঁচু হওয়ায় নিজে থেকে মাথা নামিয়ে নেয়। শেফালি বেগম সংকোচ নিয়ে রুদ্রকেও মাথায় হাত বুলিয়ে দেন। তারপর রুদ্র দাঁড়িয়ে বলে, আমি কিছুই মনে করিনি চাচি, আপনি এসব নিয়ে ভাববেন না। মেয়ের জামাই না মানলেও ছেলে হিসেবে দু একটা কথা বললেও আমি মাইন্ড করব না। আর আপনার মেয়ে স্বরূপ ভাইজিকে নিয়ে টেনশন করবেন না, ও আমাদের এখানে ইনশাল্লাহ ভালোই থাকবে। শেফালি বেগম এতক্ষণে স্বস্তি পান। তিনি প্রশান্তির হাসি দিয়ে রুদ্রকে বিদায় জানান। রুদ্র লাগেজে হাতে নিয়ে বেরিয়ে পড়ে। ইমা মেহেরকে নিয়ে আগিয়ে আগায়। বাড়ি থেকে একটু আগাতে সেই বয়স্ক মহিলার সাথে দেখা হয়। তিনি ইমাকে দেখেই বলেন, কিরে সেমরি, 2 দিন ধইরা শ্বশুরবাড়ির ভাত খাইয়া এখন চাচার বাড়ির ভাত ভাত লাগে না? কাইল আইয়া আজই যাইতাছস ক্যাগা? পাশ থেকে রিদি বলে ওঠে, তাতে তোমার কি বুড়ি? তোমার ভাত খায় আপা, খাইলে শ্বশুরবাড়ির ভাত খাইছে, তোমার এত জলে কেন? ইমার সাথে দাঁড়ানো মেহের মুখ টিপে হাসতে থাকে। রিদির কথাকে পাত্তা না দিয়ে মেহেরের দিকে তাকিয়ে বলেন, এই যে মেয়ে, তোমারই কইতাছি, যারে ভাইয়ের লাইগা লইয়া যাইতাছে হেরে তো দূরে থাইকো। এই মাইয়া যেইনে যায় হেহানি ধ্বংস লাগাইয়া দেয়, সাবধানে থাইকো। মেহের উল্টো মিষ্টি করে হেসে বলে, মোটেও না, ভাবি অনেক ভালো, আপনি ভাবিকে চিনতেই পারেননি। মেহের কথা প্রসঙ্গে মহিলাটি আরও কিছু বলতে যায়, তবে তখনই রুদ্রকে আসতে দেখে তিনি চুপ হয়ে যান। এই ছেলেটা কেমন যেন খালি রাগী চোখে দেখায়, মনে হয় চোখ দিয়ে গিলে খাবে ওনাকে। তাই তো গতকালও রুদ্রের সামনে কিছুই বলেননি এবং ইমাকে একা পেয়ে পরে কথা শুনিয়েছে। এবার রুদ্র এসে ওনার সামনে দিয়েই ইমার এক হাত ধরে এগিয়ে যেতে থাকে। তার অপর হাতে লাগেজ ধরা, আর ইমার অপর পাশে মেহের ছিল। সবাইকে বিদায় জানিয়ে তারা আবারও এগিয়ে যায়। আশেপাশের বাড়ির যারা সত্যিকার অর্থে ইমার ভালো চেয়েছিল, তারা অনেক খুশি হয়ে যায় এমন এক দৃশ্য দেখে। ইমা নিজেও অবাকের পাশাপাশি খুশি হয়েছিল। এমন হবে সেটা তো সে নিজেও কল্পনা করেনি। তবে কিছু দূর যেতে ইমার খুশি বিলীন হয়ে যায়। রুদ্র তার হাত ছেড়ে দিয়ে লাগেজ হাতে আগে আগে যেতে থাকে। পেছনে সে মেহেরকে নিয়ে এগোতে থাকে। একটু আগেই যে সুন্দর মুহূর্তের কথা সে ভাবছিল, সব যেন মুহূর্তের মাঝে বিলীন হয়ে যায়। রুদ্ররা 2 দিন থাকবে ঠিক করেছিল বলে ড্রাইভারকে বলে চলে যেতে বলেছিল, তবে হঠাৎ করে সিদ্ধান্ত চেঞ্জ করায় ওনাকে আবারও সকালে চলে আসতে হয়েছে। এবার ইমা গিয়ে মেহেরের মাঝে বসতে বললে রুদ্র পাশ থেকে বলে, মেহু,
তোর ভাবিকে মাঝখানে বসতে বল, এখনও অসুস্থ সে। অগত্যা ইমাকে মাঝেই বসতে হয়। তবে কোনো কথা বলে না কেউ, এমনকি রুদ্রও না। আজ তার আর রুদ্রের মাঝে বেশ অনেকটা দূরত্ব বিদ্যমান। রুদ্র যেন নিজে থেকে দূরত্ব মেটাতে চাচ্ছে না। কেমন যেন গত রাতের রুদ্রর থেকে এই রুদ্র একদম আলাদা হয়ে গেছে। ইমা শুধু একদিনের জন্য রুদ্রর এক আলাদা রূপ দেখতে পেয়েছিল। তবে গাড়িতে মেহেরের দিকে জানালা খোলা থাকায় ইমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। হঠাৎ রুদ্র বলে ওঠে, মেহু, জানালা লাগা, বাতাস আসছে। মেহের মুখ গোমরা করে জানালা লাগায়। তার গাড়িতে বসলে জানালার দিকে বসে জানালা খোলা না রাখলে ভালো লাগে না। তবে জানালা বন্ধের পর ইমার একটু আরাম লাগে। যদিও ঠান্ডা ঠান্ডাই ছিল, তবুও সে সেভাবেই কুঁচকে বসেছিল, কাউকে কিছু বলেনি। দীর্ঘ পথের এক জার্নি শেষে তারা বাসায় এসে পৌঁছে। তাদের আসতে দেখেই সামিনা বেগম বেরিয়ে আসেন। এবার ছেলেমেয়েকে রেখে আগে ইমার কাছে আসে। ইমার চোখে মুখ কেমন শুকনো হয়ে আছে, ঠোঁট দুটো কেমন ফ্যাকাশে হয়ে আছে। কেমন আছো তুমি? ইমা প্রচণ্ড অবাক হয় শাশুড়িকে তার দিকে গিয়ে এসে তারই ভালো মন্দের জিজ্ঞাসা করায়। জি ভালো। রুদ্র লাগেজ নিয়ে রুমে যেতে যেতে বলে, রাতে জ্বর ছিল ওর, একটু ভালো মন্দ খাইয়ে দিও। হাত কেটে গেছে, নিজে খেতে পারবে না। সে নিজের মতো কথা বলেই চলে যায়। ইমা অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। তার রাতে যে জ্বর ছিল সেটা সে তো নিজেই বুঝতে পারেনি। সকালে ঘামে ভেজা শরীর দেখে ভেবেছিল এমনি হয়তো গরমে ঘেমেছে, আর মাথা ভার থাকায় ভেবেছে গত রাতের কান্নার জন্য এমন হয়েছে। সামিনা বেগম মেহেরকে ফ্রেশ হয়ে আসতে বলেন। বেচারি মেহেরের চোখ নিভু নিভু হয়ে আছে। তাদের আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এর মাঝে সে এক ঘুম দিয়ে ফেলেছে। ইমাও ঘুমিয়েছে, তবে অল্প। তুমি ফ্রেশ হতে যাবে না? ঠান্ডা লাগতেছে। আচ্ছা, গাড়িতেই তো ছিলে, লাগবে না ফ্রেশ হতে? দুপুরে গাড়িতে কিছু খেয়েছ? ওনারা বিরিয়ানি খাইয়েছেন, আমি একটা কেক আর পানি খাইছি। রাস্তায় খাইতে পারি না আমি। ইমা ভয়ে ভয়ে উত্তর দেয়। শাশুড়ির মুখ কেমন থমথমে, কখন কি বলবেন বোঝাই যায় না। সামিনা বেগম কিছু না বলে চুপচাপ নিজের রুমে গিয়ে একটা মোটা রকমের শাল নিয়ে আসেন। ইমাকে দেখেই বোঝা যাচ্ছে আবার জ্বর আসতে পারে। আগে খাবার খেয়ে ওষুধ খেয়ে নিলে পরে আর সমস্যা হবে না। ইমাকে শাল ধরিয়ে দিয়ে তিনি খাবার এনে ইমাকে খাইয়ে দেন। ইমার টলমলে চোখ নিয়ে খেতে থাকলে উল্টো ধমকও খায়। খাবারের সময় নাকি কান্না করতে হয় না। মেহের আসলে তাকে খাবার দিয়ে ইমাকে জ্বরের ওষুধ খাইয়ে দেয়। তারপর রুমে যাওয়ার সময় রুদ্রর জন্য এক কাপ কফি নিয়ে যেতে বলে, যেটা রুমানা আগেই বানিয়ে রেখেছে। ইমা কফি নিয়ে গিয়ে দেখে রুদ্র রুমে নেই। হয়তো বারান্দায় আছে, বিছানার ওপর একটা মোটা কমফোর্টার রাখা। ইমা কফি হাতে নিয়ে রুদ্রের কাছে গিয়ে বলে, আপনার কফি? রুমানা আপা বানাইছে। রুদ্র কফিটা হাতে নিয়ে বলে, শুয়ে থাকো গিয়ে, ব্যাস এইটুকুই। আর কোনো কথা নেই। ইমার খুব খারাপ লাগছে। রুদ্রর সাথে একটু কথা বলার অনেক ইচ্ছা করছে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র বলে, কি বলেছি কানে যায়নি? কি ভাবছ? গত রাতের মতো এখনো বসে বসে তোমার সেবা করব? আমার একটু কথা ছিল। কি কথা? ওই সজীব। কি সজীব? কি নাকি জানতে চাইছো তোমার প্রাক্তনের সাথে কি করেছে আমি? ইমা মাথা তুলে রুদ্রের দিকে তাকাতেই রুদ্র এগিয়ে এসে হিসিয়ে বলে, মেরে দিয়েছি, তোমার প্রাক্তন স্বামীকে মেরে দিয়েছি। মেরে ফেলেছেন? কেন, কষ্ট হচ্ছে বুঝি? সজীবের জন্য অনেক কষ্ট হচ্ছে। ইমা জোরে জোরে দুদিকে মাথা নাড়ায়। তাহলে ওই বাস্টার্ডের কথা আর আমার সামনে জিজ্ঞাসা করবে না, যাও এখান থেকে। ইমা মাথা নিচু করে চুপচাপ সেখান থেকে রুমে চলে যায়। রুদ্র কফির কাপে চুমুক দিয়ে বাইরে তাকিয়ে থাকে। নিজের আচরণে নিজে একটু অবাক হয়। ওই ছেলের কথা শুনে এমন রাগ হলো কেন তার? আজকাল নিজেকেই নিজে চিনতে পারছে না সে। এই তো গতকাল ইমার কত কেয়ার করে ফেলল, অথচ সে নাকি এই বউ বিয়েকে মানেনি। এখন এমন পরিবর্তন কেন? বেশ কিছু সময় বারান্দায় কাটিয়ে রুদ্র রুমে গিয়ে দেখে ইমা কমফোর্টার মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। রুদ্র আনমনে গিয়ে কপালে হাত দিয়ে দেখে এখন জ্বর নেই। হাত এগিয়ে ঘাড়ে ছুঁয়ে দেখে ঘেমে গেছে।
মানে এতক্ষণে জ্বর ছেড়ে দিয়েছে, তাই সে অল্প করে কমফোর্টটা সরিয়ে দেয়, তারপর কিছুটা দূরত্ব রেখে শুয়ে পড়ে। রাতে খাবে না সে, অনেক ক্লান্ত লাগছে, এখন ঘুম প্রয়োজন। প্রতিদিনই সকালে সামিনা বেগম একটু দেরি করে ওঠেন। সকালের নাস্তাটা হালিমায় বানায়। আজও যথারীতি একটু পরে উঠেছেন। ড্রয়িং রুমে এসে বসতেই ইমা চায়ের কাপ নিয়ে আসে। ইমাকে দেখে তিনি কাপ হাতে নেন, তারপর বলেন, জ্বর আছে এখনো? না আম্মা। সামিনা বেগম এক পলক তার দিকে তাকায়, তারপর আবারও চা খেতে খেতে বলে, রাতে আরও জ্বর এসেছিল? জানি না আম্মা। রুমে গিয়ে রেস্ট করো, গিয়ে নাস্তা তৈরি হলে ডাক দেয়া হবে। ইমা তবুও দাঁড়িয়ে থাকলে তিনি বলেন, কি হলো, কিছু বলবে? ইমা মাথা নেড়ে বলল, আমি এখানে আপনার সাথে একটু বসি। এভাবে বসতে চাওয়ার জন্য কেউ সংকোচ বোধ করে নাকি? তবে কি সামিনা বেগম বেশি কঠোর ভাব দেখিয়ে ফেলেছেন? তিনি ইমাকে বসতে বলে রুমানাকে ডেকে বলে আর এক কাপ আদা চা করে দিতে। তারপর ইমাকে বলে, বলো কি বলবে? আপনি না অনেক ভালো, মানে ভালো। তারপর ইমা যেন সাহস পেয়ে যায়, একটু সাহস করে বলে, অনেক সুন্দর। তারপর আর অনেক দজ্জালো, তাই না? ইমা চমকে গিয়ে পেছনে তাকিয়ে শ্বশুরকে দেখে ভালোভাবে বসে। শ্বশুরের কথা মনে পড়তেই দ্রুত মাথা নাড়িয়ে বলে, না, উনি একদম মায়ের মতো, একটু দজ্জাল না। রিয়াজুল হক হো হো করে হেসে ফেলেন। ইমা বোকার মতো বসে থাকে। মা তো মায়ের মতোই হবে, তাই না? ইমা কিছুই বলতে পারে না। সে যখন ক্লাস 7-এ পড়তো তখন তার মা মারা যায়। তারপর থেকে চাচার সংসারে থেকেছে। চাচি যেমনই করুক না কেন, একটা মামা ফিলের যেন অনেক অভাব ছিল। খালি তার সবসময় মনে হতো মা সাথে থাকলে হয়তো তার জীবনটা এতটা কষ্টের হতো না। ইমার ভাবনা দেয়াল ভাঙে। শাশুড়ির ডাকে ইমা চমকে উঠে বলে, কিছু বলছেন? আমি দুঃখিত, খেয়াল করতে পারিনি। ইমাকে প্যানিক করতে দেখে শাশুড়ি শান্ত গলায় বলেন, আচ্ছা শান্ত হও, তোমাকে বলেছি রুদ্র আসলে ওকে কফি দিয়ে দিও। কিন্তু উনি তো রুমেই ঘুমাচ্ছে, বাইরে যায়নি। আচ্ছা তাহলে ওকে ডেকে দাও, এক কাপ কফি নিয়ে যেও। ইমা মাথা নাড়িয়ে উঠে চুপচাপ রান্নাঘরের উদ্দেশ্যে চলে যায়। যে যাওয়ার পর রিয়াজুল হক বলেন, ব্যাপার কি বলো তো, তুমি হঠাৎ এত ভালো হয়ে গেলে কিভাবে? কেন? আমি সবসময় খারাপ থাকি এটাই চাও বুঝি? এই দেখো, আবার তুমি তো চলে গিয়েছো। আচ্ছা তুমি বরাবরই ভালো, সবসময় ভালোই থাকো, আমি আর কিছু জিজ্ঞাসা করব না। তাদের কথার মাঝে রুদ্র চলে আসে। এতক্ষণে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েও চলে এসেছে। এসেই মা বাবার সামনে বসে বলে, আমার সামনে একটা টুর্নামেন্ট আছে, প্র্যাকটিস করে ফিরতে লেট হবে, তাই ভাবছি বাসায় আসবো না, সোজা ফ্ল্যাটে চলে যাব। তো ইমাকে সাথে নিয়ে যা, তোরই সুবিধা লাগবে না, এতদিন থাকতে পেরেছি, এখনও পারবো, বরং সাথে কেউ থাকলে আরও ঝামেলা লাগবে। ইমা মাত্র চা কফি নিয়ে রুমের উদ্দেশ্যে যাবে ভাবছিল, তবে সামনেই রুদ্রকে দেখে কফি দিতে আসলে রুদ্র শেষের কথাগুলো শুনতে পায়। তার মন খারাপ হয়ে যায়। রুদ্র তাকে বাড়তি ঝামেলা মনে করছে, তাই সে ট্রে হাতে নিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে। রুদ্র আরও কিছু বলতে নিয়ে সামনে ইমাকে দেখে চুপ হয়ে যায়। কারো কণ্ঠ না শুনে সামনে তাকিয়ে দেখে সবাই তারই দিকে তাকিয়ে আছে, তাই সে এগিয়ে রুদ্রকে কফি আর শ্বশুরকে চা এগিয়ে দেয়। তারপর কোনো কথা না বলে রুমে চলে যায়। যখনই ভাবে সে বোধহয় সব ঠিক হয়ে যাবে, তখনই কিছু না কিছু এসে তার জীবনটা এলোমেলো করে দেয়। এই তো সকালে ঘুম থেকে উঠে দেখল সে রুদ্রর বাহু বন্ধনে আবদ্ধ আছে। সেটা দেখেই তো মন হালকা হয়ে গিয়েছিল। ঘুমের মধ্যে হলেও তো রুদ্র তাকে পরম যত্নে জড়িয়ে ধরেছিল, ঠিক গত রাতের মতোই। তবে এখনই বলছে সে বাড়তি ঝামেলা। সবাই কি তাকে ঝামেলাই মনে করে? অপরদিকে ইমা চলে যেতে রুদ্র মা বাবাকে বলে, তোমরা তো জানোই ফ্ল্যাটে রুমেই মাত্র 2টা, তার উপর প্র্যাকটিস শেষে সাজিদ হিমেলও আমার বাসায় থাকবে। সেখানে মেয়ে মানুষ থাকলে তারাও আনইজি ফিল করবে, আর খালি ফ্ল্যাটে ইমারও ভালো লাগবে না। রিয়াজুল হক বলেন, এটাই তোমার কারণ? রুদ্র ভুরুকুচকে বলে, আর কি কারণ থাকবে? আমি তোমার সন্তান, তোমার মতে হয়েছি, এখন যা বলবে ভেবে চিন্তে বলিও। রুদ্রর কথায় রিয়াজুল হকই থতমত খায়। মানে ছেলেকে অন্য বিষয় নিয়েও সন্দেহ করতে পারবে না, তাহলে তার উপরেও সন্দেহের তীর চলে আসবে।
কি ছেলেরে বাবা, এমন পুত্র সন্তান যার ঘরে থাকে শুধু তারাই বোঝে পুত্র সন্তানের বাবা হওয়া কত কঠিন। রুদ্র রুমে গিয়ে দেখে ইমা কমফোর্টার মুড়ি দিয়ে বসে আছে। ভুরুকুচকে একটু উকি দিয়ে দেখে ইমার চোখে পানি। একটু অবাক হয় সে। কান্না করার মতো তো কিছুই হয়নি, তবে এই মেয়ে কান্না করছে কেন? মার্শি, মার্শি, ইমা। ইমা চমকে উঠে পেছনে তাকায়। রুদ্রকে দেখে দ্রুত চোখের পানি মুছে নেয়। তার অজান্তেই কখন যে চোখে পানি চলে এসেছে টেরই পায়নি। এই মেয়ে, নিজের নাম জানো না তুমি? ডাকলে সাড়া দাও না কেন? ডেকেছেন আপনি? নাম কি তোমার? ইমা। সম্পূর্ণ নাম বলো ইডিয়ট। মার্শিয়া সুলতানা ইমা। তো মার্শি ডাকলে বোঝো না যে তোমায় ডাকছি? ইমা কিছুক্ষণ চুপ থেকে বলে, অনেক আগে আব্বু আমায় মার্শি বলে ডাকতো, পরে আর কেউ ডাকে নাই, তাই বুঝতে পারি নাই। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলে, এখন তো আমি ডাকছি, ডাকলে যাতে সাড়া পাই। ইমা মাথা নাড়ায়, তার মনে থাকবে। কান্না করছিলে কেন? বাই এনি চান্স প্রাক্তনের কথা মনে পড়ছিল বুঝি? রুদ্রর কথা শুনে ইমা হঠাৎই কান্না করে দেয়। রুদ্র হতভম্ব হয়ে দ্রুত কাছে বসে বলে, এই মেয়ে মার্শি, কান্না করছো কেন আবার? হ্যাঁ, আপনি দয়া করে ওই কথা বলবেন না, আমার ভয় লাগে। ভয় লাগবে কেন? আমি ওই লোকটাকে অনেক ভয় পাই। কেন? কি করেছে তোমার সাথে, কেন ভয় পাও? হিমা কিছুই বলে না, চুপ করে থাকে। তার মনে হয় রুদ্র হয়তো সব জানার পর তাকে দূরে ঠেলে দিবে, তাকে ভুল বুঝবে। সে তো দ্বিতীয়বারের মতো সর্বহারা হতে চায় না, এখানেই থাকতে চায় সে। এরা যে অনেক ভালো, কোনো মতে এদের হারাতে চায় না সে। রুদ্র ইমার থেকে কোনো উত্তর না পেয়ে উঠে পড়ে। ওয়াশরুমে গিয়ে ভার্সিটির জন্য তৈরি হয়ে আসে। বেরিয়ে দেখে ইমা এখনো বিছানায় বসে আছে। ব্রেকফাস্ট করতে আসো। তারপর আর কোনো কথা ছাড়াই নিচে চলে যায়। ইমা নিজেকে সামলে উঠে রুদ্রর পিছু পিছু বের হয়। খাবার খাওয়ার সময় রুদ্র বাবাকে বলে, বাবা একটা মিস্টেক হয়ে গেছে, তাড়াহুড়োয় ইমার রেজাল্ট আনা হয়নি, তো যাও আবার গিয়ে নিয়ে আসো। বাবার এমন দায়সারা কথায় রুদ্র অবাক হয়। বাবা? কিসের বাবা? তোমার বউ না? তুমি সামলে নাও গিয়ে। জানোই তো পারবো না, তাই খোটা দিচ্ছ। তো আমি কিভাবে পারবো? তাহলে থাক, আমার বউকে পড়াশোনা করাবো না আমি। লাগবে না কোনো কাগজপত্রের। রুদ্রর কথায় খাবারের প্লেটে ইমার হাত থেমে যায়, তবে সে মাথা তুলে তাকায় না। তাকে যে এখানে থাকতে দিয়েছে এটাই তো অনেক, পড়াশোনা তো তার জন্য বিলাসিতা। সোহেলের সাথে আমার কথা হয়েছে, সে শহরে আসবে একটা দরকারে, ওকেই বলবো সব নিয়ে আসতে। আমাকে শোনাচ্ছ কেন? আমার সিদ্ধান্ত আমি দিয়ে দিয়েছি, আমার বউ না, আমার সিদ্ধান্তই সব। রিয়াজুল হক খেপে গিয়ে বলেন, রাখো তোমার সিদ্ধান্ত। যেখানে তুমি নিজেই আমার উপর নির্ভরশীল, সেখানে বউয়ের সিদ্ধান্ত নিজে নাও কিভাবে? রুদ্র আড়ালে মুচকি হাসে। বাবাকে রাগাতে পারলে তার বেশ ভালো লাগে, তবে বাবার একটা স্বভাব ভালো না, কথায় কথায় তাকে টাকার খোটা দিবে। তোমার যা ইচ্ছে করো গিয়ে, এখন কয়েকটা টাকা পাঠিয়ে দিও। সেদিন তোমার পুত্রবধূর জন্য শপিং করতে গিয়ে টাকা শেষ, নিজে জোগাড় করে নাও গিয়ে। আমি তো তোমাকে বলিনি শপিং করে দিতে, নিজে তো করে দাওনি। বিয়ের দিন ভালো কোনো পোশাকও আনতে দাওনি ওকে, সেই তো ড্রেসের জন্য আমারই খরচ করা লাগবে, ভবিষ্যতে আরও করা লাগবে। এখন থেকেই কামাই করা শুরু করো, ইনভেস্ট করো কিছু, আমি শুরু করে দিব। সেই আবার আমার পিছুই পড়েছ? তুমি ছাড়া আর কে আছে বলো প্রিয় আব্বাজান? বলে মুচকি হেসে মায়ের উদ্দেশ্যে বলে, আম্মু আমি আসছি। তারপরে এক পলক ইমার দিকে তাকায়। ইমাও তখন রুদ্রর দিকে তাকিয়েছিল, হয়তো আশা করছিল রুদ্র তাকেও কিছু বলবে। চলেই তো যাবে আজ ফ্ল্যাটে। তবে ইমার আশাতে পানি ঢেলে দিয়ে রুদ্র কিছু না বলে বেরিয়ে যায়। মেহের বেশ এক্সাইটেড হয়ে রুমে বসে আছে, গুনগুন করে গান গাইছে আর ফোন দেখছে। তখনই ইমা আসে। এই রুমে তার আসতে কোনো সংকোচ লাগে না। মেহের তাকে দেখে খুশিতে বলে, আসো আসো ভাবি, চলো তোমায় একটা খুশির খবর দেই। ইমা মুচকি হেসে বলে, এত খুশি কেন তুমি, ব্যাপার কি? আরে ভাইয়ার টুর্নামেন্ট সামনে, জানো ভাইয়া অনেক ভালো বাস্কেটবল খেলতে পারে। ভাইয়ার খেলার দিন আমিও যাই, এবার তোমাকেও নিয়ে যাব। আমি যেতে দিবে? আরে নো টেনশন, ভাইয়া আছে না, কেউ কিছুই বলবে না। তাছাড়া ভাইয়ার গ্রুপকে
ভার্সিটিতে সবাই চিনে, অনেক ভালোবাসে সবাই। ইমাও মনে মনে একটু এক্সাইটেড হয়। তার শহরে আগে কখনোই আসা হয়নি। তাদের এলাকার একটা আপু শহরের ভার্সিটিতে পড়ে শুনেছিল। ওনার থেকে শুনেছিল এসব ভার্সিটি নাকি অনেক সুন্দর হয়। ইমারও ইচ্ছে ছিল কখনো ঘুরবে সে। এবার কি সেই ইচ্ছে পূরণ হবে? মেহের কথা বলতে বলতে খেয়াল করে ইমা তার খেয়ালে নেই। ও ভাবি, শুনছো তুমি? হ্যাঁ হ্যাঁ বলো, শুনছি আমি। চলো, তোমায় ভাইয়ার ফ্রেন্ডদের কথা বলি। আমি সবাইকে দেখেছি, ওরা প্রায় আমাদের বাসায় আসতো। একজন হিমেল ভাইয়া, অনেক সুইট, আমার অনেক আদর করে। আর একজন সাজিদ ভাইয়া, কিছুটা অন্যরকম, মানে কিছুটা রুদ্র ভাইয়ার মতো। আমার তো ভয় লাগে ওনার সাথে কথা বলতে। তারপর মোনা আপু, হিমেল ভাইয়ার কাজিন, ও অনেক কিউট, চশমা পরে। আর সিয়া আপু, সেও ভালো, তবে আছে একজন ডিফারেন্ট। রুদ্র সম্পর্কে জানতে ইমার অনেক আগ্রহ, তাই তার বন্ধুদের ব্যাপারে আগ্রহ নিয়ে শুনছে। কে সে? লিলি আপু, এনা একটু অন্যরকম, মানে চিপকু বলতে পারো। অল টাইম ভাইয়ার পিছু পিছু ঘুরবে, বলে ভাইয়াকে ভালোবাসে, কিন্তু ভাইয়াও তাকে পাত্তা দেয় না। ইমার মন একটু খারাপ হয়ে যায়। তার মানে রুদ্রর জীবনেও বিশেষ কেউ আছে? তুমি এত কিছু কিভাবে জানো মেহু? আরে ওরা নিজেই বলেছে। সবাই অনেক ফ্রেন্ডলি, দেখবে তোমার সাথেও পরিচয় হলে মনে করবে তাদের সমবয়সী, অনেক মজা করে তারা। তারপর বেশ কিছুক্ষণ তারা গল্প করে। মেহের তাকে রুদ্রর বিষয়ে অনেক কিছু জানায়। রুদ্রর স্বভাব, পড়াশোনা, খেলাধুলা, ট্যুর, সব। তবে ইমার মাথায় একটা নামই গেঁথে গেছে, লিলি শিকদার। দোস্ত, তুই ভার্সিটিতে? হ্যাঁ, এমন ভাব করছিস যেন ভূত দেখেছিস। ভূতের থেকে কম কিছু না তো। তোর তো আরও একদিন পরে আসার কথা ছিল। হ্যাঁ, একটু ঝামেলা হয়েছিল, তাই গতকালই চলে এসেছি। হ্যাঁ রে, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ। এরই মাঝে মেয়েরা চলে আসে। লিলি এসে বলে, আহনাফ, তুমি এসেছ? হিমেল পাশ থেকে বলে, কেন, তুমি দেখতে পারছো না মোনার চশমাটা লাগবে? মোনা সাথে সাথে নিজের চশমা হাতে ধরে নেয়, কারণ এই হিমেলের বদ অভ্যাস হলো কথায় কথায় মোনার চশমা ধরে টানাটানি। মোনা এবার রেগে গিয়ে বলে, এই হিমেলের বাচ্চা, এইবার টানাটানি করে আমার চশমা ভাঙলে তোর খবর আছে বলে দিলাম। কি খবর করবি রে? গতবার তো সেই আমি কিনে দিলাম, এবার আবারও দিব। বলেই মোনার চশমাটা আচমকা টেনে খুলে হাতে নেয়। বেচারি রেগে দু চারটা থাপ্পড় লাগিয়ে দেয়। মোনা মেয়েটা সহজে রাগে না, তবে রাগলে থামানো যায় না। স্টপ, তোমরা চুপ করো, আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। লিলির কথায় দুজনে থেমে যায়। মোনা তার চশমাটা কেড়ে নিয়ে আবারও পরে নেয়। এই চশমা ছাড়া সে সব কিছু একটু ঘোলা দেখে। হিমেল লিলিকে ভেঙিয়ে বলে, স্টপ। ও হ্যাঁ বলো, শুনি। গাইজ, মনে আছে গতবার ভলিবল টিমের প্লেয়াররা জেতার পর টিম লিডার গ্রাউন্ডে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করেছিল? ইস, কবে যে রুদ্র আমায় এভাবে প্রপোজ করবে। স্বপ্নে লিলি, বাস্তবে না। হিমেলের কথায় লিলির রাগ হয়। সে হিমেলকে দেখাতে রুদ্র হাত ধরে বলে, আহনাফ, তুমি হিমেলকে চুপ করতে বলো। তুমিও যে আমাকে ভালোবাসে সেটা জানিয়ে দাও তো। রুদ্র এতক্ষণ সাজিদের সাথে টুর্নামেন্টের ব্যাপারে কথা বলছিল, তাই সে এদের কথা খেয়াল করেনি। তবে লিলির কথায় সে এদিকে ফেরে। লিলির হাত ছাড়িয়ে বলে, কি বললে? তুমি তো আমায় ভালোবাসো আহনাফ, এটা ওদের জানিয়ে দাও। ওয়েট, আমি কি কখনো তোমায় বলেছি আমি জানি আহনাফ? রুদ্র আজ সরাসরি বলে, দেখো লিলি, আমরা ফ্রেন্ড, এই ফ্রেন্ডশিপটাকে নষ্ট করো না। আমি কখনো তোমায় ভালোবাসি বলিনি, আর বলবো না। দয়া করে নিজে থেকে ভুল ধারণা নিয়ে বসে থেকো না। আমি তোমায় আগে থেকে সাবধান করে দিচ্ছি। লিলির চোখ মুখে আধার নেমে আসে, তবে সে কষ্ট করে মুখে হাসি ফুটিয়ে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব আহনাফ, একদিন তুমি আমায় ঠিক ভালোবাসবে। সিয়া লিলিকে টেনে দূরে সরিয়ে নেয়। তোর মাথা খারাপ হয়ে গেছে? 2 বছরের বেশি হয়ে গেছে। রুদ্র তোকে ভালোবাসে না, আর কত বেহায়া হবি। কিন্তু আমি তো ওকে ভালোবাসি, বল। ভালোবাসলে একটু বেহায়া হতে হয়। দেখ, এখনো সময় আছে, তুই এসব থেকে দূরে সরে আয়। পরে অন্য কোনো খবর শুনলে তুই নিজেকে সামলাতে পারবি না, বলে দিচ্ছি। সিয়া একটু চালাক প্রকৃতির মেয়ে। ছেলেদের কথার টোনে তার একটু সন্দেহ হয়। তার মনে হচ্ছে তারা তো কিছু একটা লুকাচ্ছে, হয়তো সেটা রুদ্রর ব্যাপারেই। তবে লিলি বুঝতে পারছে না। রুদ্র বারবার তাকে মানা করলেও সেই পেছনে লেগেই আছে। নিশ্চিত মেয়েটা একদিন বড় কোনো ছ্যাঁকা খাবে।
একে কোনোভাবেই সামলানো যাচ্ছে না। প্র্যাকটিস শেষে রুদ্রর ফ্ল্যাটে ফিরতে রাত হয়ে যায়। যেহেতু সময় বেশি নেই, তো একটু বেশি করে প্র্যাকটিস করতে হচ্ছে। রুদ্রর মাঝে মাঝে একা থাকতে হয় বলে টুকটাক রান্না পারে। তাছাড়া সামিনা বেগম আসলে বেশি করে খাবার নিয়ে আসেন, যাতে ফ্রিজে রেখে সে কয়েকদিন খেতে পারে। তবে আজকে পরিশ্রম করে এসে কিছুই রান্না করতে মন চাচ্ছিল না, তো একটা ইনস্ট্যান্ট নুডলস রান্না করে সেটা দিয়েই ডিনার সারে। আজ কি একটা দরকারের সাজিদ তাদের বাসায় চলে গিয়েছে, আর মোনাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য হিমেলকেও যেতে হয়েছে, তাই রুদ্র একাই ছিল। রাতে এমন অল্প খাবারে তার পেট ভরেনি। সকালে বলা বাবার কথা পড়ছিল, ইমাকে সাথে আনলেই বোধহয় ভালো হতো। মেয়েটা রান্নাও ভালো পারে, আবার শরীরও ম্যাসেজ করে দিতে পারে। এসব ভাবতে গিয়ে মনে পড়ে একবার মেহুকে ফোন দিয়ে খবর তো নিয়েই যায়, কিন্তু আবার দ্বিধায় পড়ে যায় ইমাকে নিয়ে এত ভাবছে কেন। অবশেষে দ্বিধা বোধের কাছে হেরে আর ফোন দেওয়া হয় না, চুপচাপ ঘুমিয়ে পড়ে। যদিও এই কয়দিনে ইমা তার একটা অভ্যাস হয়ে গেছে, তাই তো বিছানার পাশের খালি জায়গাটা খালি খালি লাগছে। অপরদিকে ইমা গুটি গুটি পায়ে মেহুর রুমে এসেছে। তার একা রুমে ভয় লাগছে। চাচার বাড়িতে তো হৃদি তার সাথে থাকতো, খালি অন্ধকার রুমে তার দম বন্ধ হয়ে আসতে চায়। ইমাকে দেখে মেহের বলে, ভাবি এত রাতে তুমি? ইমা আমতা আমতা করে বলে, মেহু আমি তোমার সাথে থাকি মানে আমার সাথে ঘুমাবা? ইমা মাথা নাড়তেই মেহের তাকে টেনে রুমে আনে। তুমি কি একা ভয় পাও? হৃদিও বলেছিল তোমরা নাকি আগে একসাথে থাকতে। আসলে ওই ভয় লাগে, দম বন্ধ বন্ধ লাগে, একা থাকতে পারি না। আচ্ছা সমস্যা নেই, আসো। গল্প করতে করতে ঘুমাবো। তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, বলো তোমার চাচি কেমন মানুষ? না মানে আমরা যখন গিয়েছিলাম ভালোই তো মনে হয়েছে। হ্যাঁ, চাচি বেশ ভালো মানুষ, চাচা বেশি ভালো। তবে তোমার জামা কাপড় অমন ছিল কেন? ওরা কি দিত না? আর তোমার আঘাতগুলো? আরে না, আসলে চাচার সংসারে থেকেছি তো, দেখেছই তো চাচার কতটা কষ্ট করে সংসার চালাতে হয়। তাই আমি একটু সাবধানে থাকতাম। বাড়িতে কাজ করতে কিংবা খেলতে গেলে জামা ছিঁড়ে গেলেও বলিনি। চাচা তো ঈদে আমাদের ড্রেস কিনে দিত, তাছাড়াও মাঝে মাঝে দিত। আমি বেশি নিতাম না, চাচি তো এসব জানেই না। আর আঘাতগুলো? ইমা শুকনো হাসি দিয়ে বলে, আমার অপরাধের শাস্তি সেগুলো। আসলে চাচি না একটু অন্যরকম মানুষ, রাগ উঠলে নিজেকেই নিজে চিনতে পারে না, নয়তো এমনিতে অনেক আদর করে। ওই দিন চুলা থেকে ভাত নামাতে গিয়ে ফেলে দিয়েছিলাম, তখন মেরেছিল, পরে কিন্তু নিজে রান্না করে আবার আমাকেও খাইয়েছে বলেই মেয়ে হেসে দেয়। মেহের অবাক হয়ে তাকায়, আসলে দুনিয়াতে কত জাতের মানুষ আছে। ইমার চাচিকে দেখে বোঝাই যায়নি উনি কেমন মানুষ। একদিন দেখে মেহেরের মনে হয়েছিল অনেক ভালো। তবে সবারই খুঁত থাকে, যেমন শেফালি বেগমের খুঁত হচ্ছে হুটহাট প্রচণ্ড রেগে যাওয়া। তবে যারা এমন থাকে তাদের মন অনেক নরম হয়, রাগ কমে গেলেই আগের মতো সব ভুলে যায়। তখন নিজের ভুল বুঝে আবার আদরও করতে আসে। তবে মেহের তো এটা জানে না ইমার গায়ে থাকা অন্য আঘাতের কথা, যেমন তার কোমরে থাকা সিগারেটের পোড়া দাগ, যেটা সজীব দিয়েছিল শুধু তার কথা মতো না চলার জন্য। উল্টো সেদিন সাহস করে প্রতিবাদ করতে গিয়েছিল সে, তাই তো প্রতিদিনে আঘাত পেয়েছিল। দোষ তার একটাই, ডাকার পরও সে সজীবের কাছে যায়নি। কে চাইবে স্বেচ্ছায় কষ্টকে আপন করে নিতে? তবে সেদিনের পর একটা ভালো হয়েছে, সজীবের নিজের মুখে স্বীকার করা কিছু অন্যায়ের কথা জানতে পেরেছিল। যেমন শহরে চাকরি করার কথা বলে সে জুয়া খেলে, মেয়েদের কাছে যাওয়া ইত্যাদি। ইমার মনে সেসব তীব্র ঘৃণার সৃষ্টি করেছিল। তার তো শুনতেও ঘৃণা করছিল সেসব। একমাত্র হৃদিকে নিয়ে সজীব ব্ল্যাকমেল করায় তাকে সেখানে থাকতে হয়েছে। তবে আল্লাহর রহমতে অবশেষে কিছুটা জোর জবরদস্তির পর সজীব তাকে মুক্তি দেয় বা ডিভোর্স দিয়ে মুক্তি পেয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ইমা রান্নাঘরে চলে এসেছে। তার হাতের আঘাত ভালোই হয়ে এসেছে। সেদিন পড়ে গিয়ে কিছু একটাতে লেগে কেটে গিয়েছিল, এখন আর সমস্যা নেই। তাই তো চলে এসেছে নিজে রান্না করতে। হালিমা বেগম ইমাকে না করলেও সে শোনেনি। এরই মাঝে সামিনা বেগম উঠে পড়েন।
ড্রয়িংয়ে বসতে আজও ইমা এসে চা দেয় ওনাকে। তারপর আবারও রান্নাঘরের দিকে যেতে নিলে তিনি ডাকেন, কোথায় যাচ্ছ? নাস্তা বানাতে। লাগবে না, হালিমা বানাবে, তুমি বসো এখানে। কিন্তু আমি তো সব তৈরি করে রেখেছি। সামিনা বেগম ভুরু কুঁচকে বলেন, কি করেছো চলো দেখি। আপনি বসুন না, চা খান। সামিনা বেগম না বসে চা হাতেই রান্নাঘরে যান। ইমা কোনো কথা ছাড়ে চুপচাপ নিজের কাজ শুরু করে। তবে এক একজনের রান্নার ধরন তো এক এক রকম। স্বাভাবিকভাবেই ইমার রান্নার ধরনও ওদের থেকে আলাদা, তাই সামিনা বেগম নিজে থেকে বলে বলে দিচ্ছিলেন। ইমা প্রথমে অবাক হলেও পরে খুশি হয়। শাশুড়ির কথা মতো কাজ করছিল, শুধু কাজই নয়, টুকটাক আলাপও চলছিল তাদের মাঝে। পাশে দাঁড়িয়ে হালিমা আর রুমানা অবাক হয়ে তাকিয়ে থাকে। 2 দিন আগেও যিনি ইমাকে দেখতে পারছিল না, তার আজ এত পরিবর্তন। তখনই রিয়াজুল হক হাই তুলতে তুলতে উঠে আসে। আজকে সোহেল ইসলাম শহরে আসবেন, সাথে ইমার কাগজপত্র দিতে এ বাড়িতেও আসবে। সেটা তো ঘরের গিন্নিকে জানাতে হবে। তবে রান্নাঘরের দিকে তাকিয়ে যেন হা হয়ে যায়। তার বউ তারই পুত্রবধূর সাথে একসাথে রান্না করছে, আবার গল্পও করছে। তাদের যেন আশেপাশের দিকে কোনো খবরই নেই। তিনি একটু এগিয়ে গিয়ে রুমানাকে বলে, এই রুমানা, বাইরে তাকিয়ে দেখতো সূর্য কোন দিক দিয়ে উঠেছে। রুমানাও বলদের মতো জানালা দিয়ে উকি দিয়ে দেখে, বলে, ভাইজান, পূর্ব দিকেই তো। কি বলিস? তাহলে কি আমারই চোখে প্রবলেম হলো নাকি? এতক্ষণে সামিনা বেগম মুখ খুলেন। তিনি স্বামীর কথার ধরন সবই বুঝতে পেরেছেন। জি, আপনার চোখেই সমস্যা। বলি কি, আসার সময় ডাক্তার দেখে আসবেন, নয়তো নাতি নাতনিদের দেখার আগে চোখ খেয়ে বসবেন। শাশুড়ির কথায় ইমা লজ্জা পেয়ে যায়। লজ্জা পেয়ে মাথা নিচু করে নিজের মতো কাজ করতে থাকে। কিন্তু আজ তো সময় হবে না, সোজা বাসায় চলে আসতে হবে। আজকে সোহেল বাসায় আসবে। ইমা বলে, চাচা আসবে এই বাসায়? হ্যাঁ, তোমার কাগজপত্র নিয়ে আসবে। ইমার মন ভালো হয়ে যায়। তার এই চাচাকে সে অনেক ভালোবাসে। তাকে ছোট থেকে মেয়ের মতো আদর করেছে। হয়তো অনেক ভালো রাখতে পারেনি, তবে যতটুকু সামর্থ্য ছিল করেছেন। আর ইমাও কম বয়সে অনেক কিছু বুঝে গিয়েছে। হয়তো বাবা মা না থাকলে ছেলে মেয়ে বয়সের আগেই ম্যাচুরিটি পেয়ে যায়। তাই তো সে যাতে চাচার ওপর বোঝা না হয় তারই চেষ্টা করত। তবুও তো নিজের অজান্তেই চাচার অনেক ক্ষতি করে ফেলেছে। এখন তার একটাই লক্ষ্য, এখানে ভালো থাকা, যাতে পরবর্তীতে আবারও চাচার সংসারে বোঝা হয়ে না যায়। ইমার চাচা বাসায় এসেছিলেন সকালের দিকে, কারণ কাজ শেষে ওনাকে আবারও বাড়িতে চলে যেতে হবে। সেই জন্য তাড়াতাড়ি এসে কাজ শেষে বিকেলের দিকে উনি চলে গিয়েছেন। ইমার শ্বশুরবাড়ির পরিবারে বেশ যত্ন করেছেন ওনাকে। তবে রুদ্র ওনার সাথে দেখা করতে পারেনি, তার আজ ইম্পর্টেন্ট ক্লাস ছিল। আর সোহেল ইসলামেরও তারা ছিল, তাই তিনি চলে গিয়েছেন। কিন্তু ইমাকে এখানে দেখে অনেক স্বস্তি পেয়েছেন। মেয়েটা তবে এখানে সুখ খুঁজে পাবে। এখন প্রায় সন্ধ্যা। ড্রয়িং রুমে সবাই বসে আছেন। রিয়াজুল হকের হাতে ইমার একাডেমিক রেজাল্ট। তিনি রেজাল্ট দেখে হেসে বলেন, আরে বা, ইমারও তো A+ ছিল, আর নাম্বারও তো বেশ ভালোই ছিল। এখন সময় মতো ভালো একটা কলেজে ভর্তি করে দিলেই ইমার পড়ালেখা শুরু। মেহেরও খুব খুশি হয়। সে খুব সহজ সরল মেয়ে, তার মনে কোনো হিংসা বিবাদ নেই, একদম পিওর সে। তাই তো ইমার খুশিতে সেও খুশি। সামিনা বেগম বলেন, সব তো বুঝলাম, তবে ভর্তিটা করাবে কে? ভর্তির সময় তো চলে এসেছে, আপনার তো দিনে অফিস থাকে। আমাকে আবার বলবেন না যেতে। আমার একটু বেশি সময়ের বাইরে থাকলেই মাথা ব্যথা শুরু করে। আরে তোমাকে বলবো কেন? যার বউ, যার বোন, সে বুঝবে। কিন্তু রুদ্রর তো ভার্সিটি, আবার টুর্নামেন্টের প্র্যাকটিস আছে। আমি এত কিছু বুঝি না, যা করা সেই করবে। আপনি প্রচুর তেরাস্থানদের মানুষ। আমি আগে ভালোই ছিলাম, কিন্তু ছেলে হওয়ার পর আমাকে এমন হতে হয়েছে। ছেলেরা নাকি বাবার থেকে শিখে, আর আমি বাপ হয়ে ছেলের থেকে শিখেছি। এ যেমন, তার সাথে তো তেমনই করতে হবে যে যেমন। এসব বলে রুদ্রকে তিনি ফোন দেন। ফোন রিসিভ হতেই বলেন, এই ছেলে, বাসায় আসো তুমি, নয়তো বউকে সাথে করে নিয়ে যাও, আমি আর সামলাতে পারছি না। রুদ্র থতমত খেয়ে যায়। সে এখনো বাহিরেই আছে, প্র্যাকটিস করছিল। একটু পরে ফ্ল্যাটে যাব। কি হয়েছে, এভাবে বলছো কেন?
কি করেছে? তুমি আসবে কিনা বলো। আচ্ছা আসছি আমি, খালি যন্ত্রণা দাও তোমরা। বলেই ফোন রেখে দেয় সে। বন্ধুদের বলে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর ভাবতে থাকে ইমাকে কেন আনতে বলবে। বাবা তো নিজে পছন্দ করে বউ করে এনেছিল, এখন আবার সমস্যা কিসের? রুদ্র তাড়াহুড়ো করে বাড়িতে এসে দেখে সবাই বসে সন্ধ্যার নাস্তা করছে আর গল্প করছে। সে কোমরে হাত দিয়ে দরজায় দাঁড়িয়ে থাকে। সে যে এসেছে কারো কোনো খেয়ালই নেই। এমনকি ইমা নিজেও মেহেরের সাথে নিয়ে কথা বলছিল আর হাসছিল। ইমার হাসির দিকে তাকিয়ে রুদ্র থমকে যায়। আনমনে সে হাসির দিকে তাকিয়ে থাকে। রুদ্র খেয়াল করে ইমাকে আজ বেশ খুশি খুশি লাগছে, হয়তো চাচাকে পেয়ে খুশি হয়েছিল। এখানে তাকে রেখে সবাই মজা করছে, এটা রুদ্র সহ্য হয় না। সে হনহন করে এগিয়ে গিয়ে বাবার প্লেট থেকে একটা পকোড়া তুলে নিয়ে মুখে দিয়ে বলে, বাহ বাহ, আমাকে টেনশনে রেখে এখানে নিজেরা আনন্দ করছো, এসব কি বাবা? মাঝখান থেকে মেহের বলে, ভাবির জন্য ভাইয়া এতই টেনশনে পড়ে গিয়েছিল যে দেখো কত তাড়াতাড়ি চলে এসেছে। ভাইয়া কি রকেটে চেপে এসেছো নাকি? সবার সামনে এভাবে বলায় ইমা লজ্জা পেয়ে যায়। রুদ্র বোনের মাথায় একটা চাপড় মেরে বলে, না, উড়ে উড়ে এসেছি। তারপরে সে বাবার সাথে বসে আরামসে বাবার প্লেট থেকে খাবার খেতে খেতে জিজ্ঞাসা করে, কেন এত জরুরি তলব দিয়ে নিয়ে এসেছ? দরকার ছিল তাই ডেকেছি। কি দরকার সেটা তো বলো। মেহের ইমার কলেজে ভর্তির সময় হয়ে গেছে, তুমি গিয়ে ভর্তি করিয়ে আসবে। আমি পারি এসব? করেছি কখনো? হ্যাঁ, এসবই বলতে থাকো। তোমার ছেলেমেয়ে বড় হলে আমি গিয়ে ভর্তি করিয়ে আসবো না হয়? রুদ্র এক পলক ইমার দিকে তাকে বলে, ভালোই হবে, তবে আমি বসে বসে রিল্যাক্স করব। আমার ছেলেমেয়ে তুমি পেলে দিবে। আরে বাহ, ছেলের পাশাপাশি ছেলের বউকেও পালছি, এখন আবার নাতি নাতনিদেরকেও পালতে হবে। তুমি আমাকে কি একটুও শান্তি দেবে না? দিতে চেয়েছিলাম কিন্তু সুযোগ করে উঠতে পারছি না। বয়স হয়নি এখনো আমার, অথচ বিয়ে করে বসে আছো। তুমি করতে বাধ্য করেছ। বাবা ছেলের কথা অন্য লাইনে চলে যাচ্ছে, তাই বাধ্য হয়ে সামিনা বেগম তাদের থামায়। রুদ্র মুখ ভেংসি দিয়ে বাবাকে বলেন, আর 2 বছর লাগবে, অনার্স শেষ হলে শুরু করব। কি করবে? তারপর বাবা ছেলে শান্ত হয়ে আলোচনা শুরু করে। রুদ্রর ইচ্ছা নিজে কিছু একটা করতে, সেসব নিয়ে বাবার সাথে আলোচনা করতে থাকে। এর মাঝে ইমা গিয়ে রুদ্রর জন্য কফি আর সবার জন্য চা নিয়ে আসে। এখানে সেসব কথা চলছে, সবই বোরিং। সে কিছুই বোঝে না এসবের। মেহের তো ফোনে ব্যস্ত হয়ে গেছে, তাই সে আলগোছে রুমে চলে যায়। ইমা বারান্দায় চুপচাপ দাঁড়িয়েছিল। তখনই রুদ্র রুমে আসে। আসার সময় সাথে করে ইমার কাগজপত্র সাথে এনেছে। মার্সি, ইমা ডাক শুনে দ্রুত রুমে যায়। জি বলুন। এখানে বসে থাকো। ইমা অবাক ভাব নিয়ে সামনে বসে। তার মনে পড়ে বিয়ের রাতে এমন কাছাকাছি বসে রুদ্র কেমন দূরে সরে যেতে বলেছিল, আর এখন কিনা সেই মানুষটাই তাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে, তাকে খাইয়ে দিয়েছে, এমনকি ভালোভাবে কথা বলে। এখন রুদ্র তার চোখের সামনে তুড়ি বাজালে তার হুঁশ ফিরে। হ্যাঁ হ্যাঁ, কিছু বলছেন? তোমার বয়স কত? 17। রুদ্র ভুরু কুঁচকে তাকে বলে, সঠিক করে বলো। 17ই তো। জন্মদিন কবে তোমার? জানুয়ারিতে 18 তারিখ। রুদ্র ভাবে এখন ডিসেম্বর চলছে, তার মানে প্রায় 18 বছর। জানুয়ারিতে 18 হবে। এবার রুদ্র সিরিয়াস হয়ে তাকে জিজ্ঞাসা করে, তোমার সেই বিয়ে কবে হয়েছিল? কতদিন সেখানে ছিলে? কবে ডিভোর্স হয়েছে? ইমা বিব্রত বোধ করে। রুদ্র তাকে আগের বিষয়ে কিছু জিজ্ঞাসা করলেই তার ভয় হয়, না জানি কোন কথা নিয়ে তার থেকে দূরে সরে যায়। আজব মেয়ে তো তুমি, আমি তোমার কি হই? হঠাৎ এই প্রশ্নে ইমা চমকে থাকে। আপনি তো কি সেই বলছি আপনি আমার স্বামী হন। তো যেসব কথা সবাই জানে সেসব আমায় জানাতে অসুবিধা কিসের? সেদিনও জিজ্ঞাসা করেছি, বলনি কি সমস্যা তোমার? ইমা মাথা নিচু করে নেয়। তার যে ভয় হয়। কি হলো, চুপ কেন তুমি? চাচি বলেছিল আগের কথা আপনাকে সব না জানাতে। আপনি নাকি সব জেনে আমায় দূরে ঠেলে দিবেন। রুদ্র শূন্য দৃষ্টিতে তার দিকে তাকায়। এই মেয়ে এমন কেন যে যাই বলে তাই মেনে বসে থাকে? রুদ্র এবার বলে, যা জিজ্ঞাসা করেছি সেটা বলো।
সব বলবে আমায়। আমি জানতে চাই। এবার ইমা বলে, এসএসসির পরে বিয়ে হয়েছিল সজীবের সাথে। এলাকার ছেলে, শহরে থাকতো বেশি। গ্রামে আসার পর আমাকে বারবার ডিস্টার্ব করা শুরু করে। তখন আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসতাম। আমি যে রাস্তায় আসতাম, কোনো ফ্রেন্ড ছিল না সেদিকে, তাই একদিন খালি রাস্তায় আমাকে আটকিয়েছিল ওই প্রপোজ করতে। আমি সেদিন ধাক্কা দিয়ে দৌড়ে চলে এসেছিলাম। আমায় সবাই তখন বলতো আমি এতিম, তাই কোনো ভুল করলে চাচা আমায় বাড়ি থেকে বের করে দিবে। যদিও চাচা এসব কিছুই বলেনি কখনো, তবুও ভয় পেতাম আমি, কারণ আমাকে বের করে দিলে একা থাকার উপায় ছিল না। ভয় পেতাম অনেক। তারপর সেদিন রাতে চাচি বাড়িতে ছিল না, ওনার বোনের বাড়িতে গিয়েছিল। সজীব সেটা কোনোভাবে জেনে সোজা আমাদের বাড়িতে চলে আসে। সেদিন আমার সাথে জোর জবরদস্তি করতে এসেছিল। আমি ভয়ে চিল্লাতে শুরু করলে ওই পাশের বাড়ির দাদি এসে দেখে, আমাকে অনেক কথা শোনায়। আমি নাকি সজীবকে ডেকেছি। সজীবও তাই বলেছিল। পরে তো চাচা আসলে আমাদের বিয়ে দিয়ে দেয়, বলে এটাই নাকি আমার শাস্তি। তারপর ইমা ভাবতে থাকে এবার তাকে পরের সব কথা বলতে হবে। তার হাত মৃদু কাঁপতে শুরু করে। প্রথমবারের মতো সে সেদিন রাতে এক কঠিন অজানা অভিজ্ঞতার শিকার হয়েছিল, যেসব মনে পড়লে তার আজও শরীর কাঁপতে থাকে। ইমার কাঁপুনি রুদ্রর চোখেও পড়ে, তবে আজ সে সব জেনেই ছাড়বে, তাই সে ইমার হাত দুটো শক্ত করে নিজের হাতের মুঠোয় নেয়। তারপর ইমার চোখের দিকে তাকে বলে, বলো সব, আমি আছি এখানে, আমি শুনতে চাই সব। ইমা টলমলে চোখ নিয়ে বলতে থাকে, বিয়ের কথা উঠতেই সজীবের বাড়ি থেকে জমিলা খালা কিছু জিনিস আনে। সেখানে একটা শাড়িও ছিল, ওইটা নাকি সজীবের মায়ের শাড়ি। ওইটা পরিয়ে আমাদের বিয়ে হয়। চাচি অনেক কষ্ট পেয়েছিল, কথাই বলেনি আমার সাথে। সেই রাতের মাঝেই সজীবের বাড়িতে নিয়েছিল আমায়। আমি অনেক কান্না করেছিলাম, কিন্তু বিয়েটা হয়ে গেলে ভেবেছিলাম এখন হয়তো কোনো সমস্যা হবে না। সজীব তো আমায় ভালোবাসে বলেছিল। কিন্তু যখনই সে রুমে এসে আমায় টেনে বিছানা থেকে নামায় আর গালাগাল করতে থাকে, তখনই বুঝি সে আমায় ভালোবাসতো না। আমায় বলে সে নাকি শুধু আমার শরীর চায়, আমায় চায় না। আমার ভুলের জন্যই নাকি আমায় বিয়ে করে ফেসে গেছে, নয়তো একবার ভোগ করেই ছেড়ে দিত। জানি না আমার মাঝে কি দেখেছিল সে। সেই রাতেই আমার ভুলের শাস্তিও পেয়েছিলাম আমি। রুদ্র চমকে তাকায়। তার মানে সে যেমনটা ভেবেছিল তাই হয়েছে। কেন যেন তার ভেতরটা খালি খালি লাগতে শুরু করে। নিজের বিয়ে করা বউয়ের করুণ অতীত তাকেও পীড়া দিচ্ছে। তবে ইমা থামে না। আজ যখন সে বলতে শুরু করেছে, সবটুকুই বলবে সে। সেই দিনই হয়তো প্রথমবার অজ্ঞান হয়েছিলাম আমি। সকালে জ্ঞান ফিরলে জমিলা খালা এসে আমায় সাহায্য করেছিল। সে রাতের পর বেশ কয়েকদিন সজীবকে আমি দেখি নাই। জমিলা খালা বলছিল সকালেই নাকি বেরিয়ে গেছে। কোথায় গেছে জানতাম না আমি। বিয়ের পর চাচার বাড়িও যাইনি আমি। সারাদিন সেই রুমে বসে থাকতাম, রাতে শুধু জমিলা খালার সাথে থাকতাম। ভয় লাগতো অনেক। তার অনেক দিন পর হঠাৎ সজীব এসে হাজির হয়। তার চোখ কেমন যেন লাল লাল হয়েছিল। আমার অনেক ভয় লাগে সেদিন। আমি ভয় পেয়ে সোজা খালার রুমে ঘাপটি মেরে বসেছিলাম। সকালে গিয়ে দেখি সজীব রুমে নেই। ভেবেছিলাম হয়তো চলে গিয়েছে আবার, কিন্তু সারাদিন পরে আবারও রাতে আসে আগের মতোই অবস্থায়, কিন্তু এসে আমার খোঁজও করতো না, যেন তার বউ আছে জানেই না সে। যদিও আমি স্বস্তি পেয়েছিলাম এতে, তখনও জানতাম না তারা কয়েকজন মিলে যে নেশা করত, তাই রাতে এসে সেসবের ঘরে কিছুই মনে থাকতো না। আমি তো বুঝতাম না এসব। জমিলা খালাও কখনো এসব বলেনি আমায়। ধীরে ধীরে বুঝতে থাকি এটাই আমার জায়গা, এখানেই থাকতে হবে আমায়। তাই চুপচাপ নিজের সব কাজ করতাম। এরই মাঝে আবারও প্রায় মাসখানেকের বেশি হয় সজীব উধাও হয়ে গিয়েছিল। সবাই জানতো সে শহরে চাকরি করে, আমিও তাই ভাবতাম। তবে শেষে আবার যেদিন এসেছিল সেদিন জানতে পারলাম সে শহরে এসে জুয়া খেলতো, মেয়েদের কাছে যেত। একবার নাকি পুলিশের ধাওয়া খেয়ে কয়েকদিন পলাতক ছিল, তখন গ্রামেও আসেনি। তারপর যেদিন এসেছিল আবারও আমার সাথে জোর করতে চেয়েছিল, আমি বাধা দিয়েছিলাম। তখন আমায় বলেছিল আমি কথা না শুনলে হৃদির ক্ষতি করে ফেলবে। এটা শুনে অনেক ভয় পেয়েছিলাম, মেয়েটা যে অনেক ছোট। তারপরে আমি রাজি না হলে হাতে থাকা জ্বলন্ত সিগারেট কোমরে চেপে ধরেছিল, অনেক মেরেও ছিল, তবে তার কাছে আসেনি।
তাতেই তো আমার রক্ষা। তবে সেইবার মারের জন্য আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আমি কয়েকদিন বিছানা থেকে উঠতে পারিনি। তবে সজীব খারাপ হলেও তার বাবা ভালো মানুষ ছিল। শুধু অসুস্থতার জন্য কিছুই করতে বা বলতে পারত না। তাও আমার এমন অবস্থা দেখে তিনি শেষে সবাইকে সব জানিয়ে দেন। তারপর গ্রামের সবাই সব জেনে সিদ্ধান্ত নেয় ডিভোর্স করাবে বলে। সজীব প্রথমে রাজি হচ্ছিল না, তবে পরবর্তীতে সুবিধা করতে না পেরে রাজি হয়। যদিও তার কিছুই করার ছিল না, তার খারাপ রূপগুলো সব প্রকাশ হয়ে গিয়েছিল। যদিও আমায় ছাড়বে না বলে হুমকি দিয়েছিল, তাই হয়তো সেদিন আবারও আমার ক্ষতি করতে এসেছিল। এত সব কথা শেষ করে ইমা থামে। তার মাথাটা তখন নিচু করা ছিল। এসব বলার সময় তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল, অথচ রুদ্র তা দেখা সত্ত্বেও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। অবশেষে ইমার থুতনি ধরে মুখ তুলে শুধু চোখের পানি মুছে দেয়। তবে আবারও ইমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। এবার পানি মুছিয়ে রুদ্র মৃদু ধমক দেয় তাকে, চুপ, একদম কান্না করবে না। তোমার তো কোনো দোষ ছিল না, সব তোমার ভাগ্য ছিল, তাই হয়েছে। রাখো এসব, এখন বলো কত মাস সেখানে ছিলে? 6 মাসও হবে না, এর আগেই। তার কথার মাঝে তাকে থামিয়ে দিয়ে বলে, ওকে, তবে সামনের জানুয়ারিতে তোমার 18 হবে। বাহ, কিয়া বাত হে, বাল্যবিবাহ করেছি আমি, তবু পুলিশের খবর নেই। যাই হোক, তোমার পড়াশোনায় 2 বছর গ্যাপ গেছে, এখন সব প্রায় নতুন করে শুরু করতে হবে। যেহেতু রেজাল্ট ভালো, তবে ধরে নিতে হবে তুমি ভালো স্টুডেন্ট, পড়াশোনার ইচ্ছা আছে। ইমা হতভম্ব হয়ে রুদ্রর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সে এতগুলো কথা বলল, অথচ রুদ্রকে একদম স্বাভাবিক লাগছে। মানুষটা এমন কেন, কিছুই বোঝা যায় না। এই তো ভালো, আবার এই তো অন্যরকম। তার মনে কি চলছে ইমা বুঝতেই পারে না। অন্য কেউ থাকলে হয়তো তার অতীত শুনে আরও ঘৃণা করতো মার্শি। ইমার কোনো সাড়া না পেয়ে গায়ে হালকা টাচ করলেই সে হুঁশে ফেরে। হ্যাঁ, আমার মুখে কি ফুল ফুটেছে? কি দেখছিলে হা হয়ে? আপনি আসলে অনেক সুন্দর বলে নিজেও থমকে যায়। তাকিয়ে দেখে রুদ্র অন্যদিকে তাকিয়ে আছে। উনি কি রাগ করলো নাকি লজ্জা পেল? শুনছেন, দুঃখিত, ভুলে বলে ফেলেছি আমি। রুদ্র ভুরু কুঁচকে তাকিয়ে বলে, ভুলে বলেছ মানে? তার মানে আমি সুন্দর না? আমি সেটা বলিনি তো। তার মানে আমি সুন্দর মানে? সুন্দরী মেয়েদের চয়েস নাকি অনেক খারাপ হয়, যার উদাহরণ তুমি। ইস, কি এক হ্যাংলা পাতলা ছেলে ছিল, কয়েকটা ঘুষি খেয়ে সিটপটাং। কি বাজে চয়েস তোমার। ওটা আমার চয়েস ছিল না তো তোমার চয়েস কি? আমি যেভাবে তাকিয়ে থাকো আমার দিকে, তাই তো মনে হয়। ইমা লজ্জা পেয়ে যায়। আসলে রুদ্র অনেক সুন্দর, বিশেষ করে তার চাপদারির জন্য বেশি ভালো লাগে। ইমার চোখে সবচেয়ে সুন্দর পুরুষ ছিল তার বাবা, আর বাবার পর দ্বিতীয় স্থানটা রুদ্র দখল করে নিয়েছে। তাই তো ইমা তার দিকে তাকালে চোখ ফেরাতে পারে না। আচ্ছা বাদ দাও সব, 1 কাপ কফি এনে দাও, আনতেছি বলে উঠে যেতে নিলে রুদ্র তার হাত ধরে আবার বসে দেয়। কয়টা বাজে? ইমা এদিক ওদিক তাকিয়ে ঘড়ি খুঁজে পায় না। আসলে এই রুমে এখনও তার ঘড়ির প্রয়োজন হয়নি। ঘড়ি তো নেই এখানে। রুদ্র তার ফোনটা এগিয়ে দেয়, দেখে বলো। ইমা বোকার মতোই ফোন নিয়ে দেখে 9টার বেশি বাজে। সে রুদ্রকে সময়টা বলতেই রুদ্র বলে, এই সময় কেউ কফি খায়? আপনি তো চাইলেন। তোমার কি বলা উচিত ছিল না যে এখন ডিনারের সময় কফি খাওয়া যাবে না? ইমা অবাক হয়ে ভাবতে থাকে, সে কি এমন অধিকার দেখানোর যোগ্য হয়েছে? রুদ্র কি তাকে মেনে নিয়েছে? সে কিভাবে বুঝবে? যাও নিচে যাও, আর ডিনারের ব্যবস্থা করো গিয়ে। আজব মেয়ে একটা, কখন কি কথা বলতে হয় সেটাও জানে না। ইমা মাথা নেড়ে নিচে চলে যায়। ইমার চলে যাওয়ার পর রুদ্র এক দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত দিয়ে শুয়ে পড়ে। সে ইমার সামনে অনেক স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কারণ বুঝতেই পারছে ইমা একটা মানসিক ট্রমার মধ্য দিয়ে ছিল। আজকের সব শোনার পর সেদিনের তার ভয়ে অজ্ঞান হওয়ার কারণটা বুঝতে পেরেছে। এখন যদি রুদ্র তার সাথে সেম ব্যবহার করে, তাহলে মেয়েটার আরও মানসিক সমস্যা হবে। রুদ্র নিজের অনুভূতির কথা ভাবতে গেলে বুঝতে পারে সে এখনও হয়তো ইমাকে ভালোবেসে উঠতে পারেনি। এটা সম্ভব না, এত তাড়াতাড়ি কি ভালোবাসা যায় নাকি?
তবে মেয়েটার উপর একটা আলাদা মায়া জন্মেছে তার। এত কম বয়সে এত আঘাত সহ্যের পর এখন তার কাছে এসেছে। সে তো আর কষ্ট দিতে পারবে না, বরং তার যতটুকু দায়িত্ব তা সঠিকভাবে পালন করবে, যাতে তার কাছে অন্তত কেউ অভিযোগ না করতে পারে যে সে ইমাকে ভালো রাখেনি। বরং সে নিজের সর্বোচ্চটা দিয়ে আগলে রেখে সবাইকে দেখিয়ে দিবে ইমার কোনো ভুল ছিল না। বরং তার ক্ষতগুলোতে মলম লাগিয়ে রুদ্র তাকে ফুলের মতো নিজের জীবনের সাথে আগলে রেখেছে। আর ইমাকেও বুঝতে হবে সে কোনো ভুল করেনি, বরং একটা কালো অতীতকে পেছনে ফেলে তাকে নতুন জীবনের দিকে এগিয়ে যেতে হবে। আর সেই পথটা রুদ্র নিজে নিশ্চিত করে দিবে। পরদিন সকালবেলা রুদ্র তৈরি হয়ে বউ আর বোনকে নিয়ে বেরিয়ে পড়ে কলেজে ভর্তি করাতে। মেহের মনে মনে ফোন দিয়ে আসছে আজকে ভাইকে ফতুর বানাবে। তবে ইমা এক্সাইটেড অন্য বিষয় নিয়ে, সে পড়াশোনা করবে আবারও, এটাই সবচেয়ে খুশি তার জন্য। তাই সে খুশি মানে চুপচাপ রুদ্রর পাশে ছিল। অপরদিকে চঞ্চল মেহেরকে রুদ্র হাতে ধরে রেখেছে। ইমা তাদের ভাই বোনের সম্পর্ক দেখে অনেক অবাক হয়। এই তারা খুনসুটি করছে, আবার রুদ্র বোনকে আগলে রেখেছে। ইমার কোনো ভাই না থাকায় তার ছোটবেলায় অনেক শখ ছিল একটা ভাইয়ের, কিন্তু আল্লাহ দেয়নি তাকে। তবে মেহেরকে এভাবে ভাই পাশাপাশি দেখে অনেক ভালো লাগে তার। ভাই বোনের ভালোবাসাটা দেখতে অনেক ভালো লাগে। কলেজে ভর্তির সময় রুদ্রকে দুজনের পরিচয় জানাতে বলল, রুদ্র জানায় আমার বোন মেহের তাসনিম, আর উনি শি ইজ মাই ওয়াইফ মার্শিয়া সুলতানা ইমা। রুদ্রের মুখ থেকে নিজের পরিচয় শোনার পর ইমা অবাক হয়ে তাকিয়ে থাকে। রুদ্র যে এভাবে কখনো তার পরিচয় করাবে সে ভাবতেও পারেনি। এই একটা কথা তার মনে বসন্তের দোলা দিয়ে যায়। একটা সাধারণ কথাও যে এত সুখের অনুভূতি দিয়ে যেতে পারে ইমার জানা ছিল না সেটা। ওয়েল ইয়ংম্যান, বোন আর বউ দুজনকে একসাথে ভর্তি করাতে এসেছেন, কিন্তু দেখে তো বোঝা যাচ্ছে আপনি বাল্যবিবাহ করেছেন। রুদ্র এবার কিছুটা সিরিয়াস হয়ে বলে, না করব না, ফ্যামিলি ম্যাটার বলতে পারেন, এসব নিয়ে কোনো সমস্যা হবে না, সব ম্যানেজ করা আছে, আপনি শুধু ওদের ভর্তির ব্যবস্থা করেন। মেহের আর ইমা একসাথে বসেছিল। মেহের তো ইমাকে খোঁচা দিয়ে বলে, দেখো ভাবি, আমার ভাইয়াকে অনেক কুল লাগছে না? ইস, আমার ভাইটা এত সুইট কেন? দেখো কেমন সিরিয়াস গার্ডিয়ানদের মতো কথা বলছে। ইস, আমি যে কি লাকি, সাথে তুমিও। আমি কেন? আরে ভাইয়া তোমার হাজবেন্ড হয় না? ইমা মনে মনে ভাবে সত্যি তো সে অনেক লাকি। রুদ্রর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো তাকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করত, অথচ রুদ্র তার সব অতীত জেনেও একদম স্বাভাবিক ব্যবহার করছে। এর থেকে বেশি আর কিসের দরকার? ইমা তো শুধু আশ্রয় চেয়েছিল, অথচ আল্লাহ হয়তো তার জন্য আরও ভালো কিছু রেখেছে। তাই তো সে প্রতিনিয়ত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। দুইজনের ভর্তি কাজ শেষ করতে একটু দেরি হয়। বাসায় রুদ্র বাবার সামনে যেমন আনাড়ি বিহেভ করছিল, আর এখানে রুদ্র যেন সেই রুদ্র হতে অনেক আলাদা। কি সুন্দর দায়িত্ব নিয়ে সব সম্পূর্ণ করে। এমনকি ভর্তির ফর্ম দুটো সে নিজেই পূরণ করেছে। মেয়ে দুটো শুধু বসে গল্প করেছে আর কলেজে ঘুরছে। যদিও ইমা সংকোচ করছিল যেতে, তবে রুদ্র বলায় সেও খুশি মনে যায়, কারণ স্বামীর অনুমতি পেয়ে গেছে সে। কলেজ এখনো শুরু হয়নি বলে মানুষ কম ছিল, যারা আছে তারা ভর্তি কার্যক্রম সারতে এসেছে। তবে সমস্যা একটাই, এটা কম্বাইন্ড কলেজ, ছেলেমেয়ে একসাথে। ইমা চেয়েছিল আর্টসের কোনো বিষয় পড়বে, কিন্তু দুই মেয়েকে একসাথে রাখার জন্য রুদ্র দুজনকেই সায়েন্সে ভর্তি হতে বলে, এতে দুজনের সুবিধা হবে। ভর্তির কার্যক্রম শেষ হলে রুদ্র দুজনকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। যেহেতু দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তাই বাহিরে খেয়ে তারপরই যাবে। তাছাড়া মেহু যখন সাথে আসে সেক্ষেত্রে ছাড় নেই। ইমা তো কথাই বলে না, তাকে পুতুলের মতো যেখানে নেওয়া হবে সেখানেই যাবে। রেস্টুরেন্টে গিয়ে মেহুর পছন্দ মতো বিরিয়ানি অর্ডার করে। যদিও দুপুরে এসব খাওয়ার কোনো ইচ্ছে ছিল না রুদ্রর, তবুও বোনের জন্য করছে। ইমার চয়েস জিজ্ঞাসা করে সে মিনমিন করে বলে, আপনারা যা খাবেন সেটাই আনেন, আমার কোনো অসুবিধা নেই। রুদ্র জানতে এমন কিছুই বলবে, তবু জিজ্ঞাসা করেছিল। এরই মাঝে সেখানে হিমেল আর সাজিদকে দেখে রুদ্র অবাক হয়। বন্ধুদের দেখে তাদের সাথেই ডাকে,
দুজন তো বন্ধুকে এখানে দেখে দৌড়ে আসে। হিমেল বলে, দোস্ত তুই এখানে? আরে মিহুও তো দেখছি, আর ভাবি নাকি? মিহু হেসে দিয়ে হিমেলের সাথে কথা বলে। পাশে দাঁড়ানো সাজিদকে দেখে শুধু সালাম দেয়, ব্যাস, আর কোনো কথা বলে না। সাজিদও বলে না। ইমার বেশ লজ্জা লাগছিল। গোল টেবিলের এক পাশে রুদ্রর পাশে সে বসেছিল, অপর পাশে মেহের ছিল। হিমেল আর সাজিদ তাকে সালাম দিলে সে আরও লজ্জা পায়, কারণ সে তো অনেক ছোট। তবুও সে মিনমিন করে সালামের উত্তর নিয়ে মাথা নিচু করে বসে থাকে। ইমার সংকোচ বুঝে বন্ধুরা আর কিছু বলে না, তারা রুদ্রের সাথে কথা বলতে থাকে। এতে ইমা অনেক স্বস্তি পায়। রুদ্র বন্ধুদের জন্য খাবার অর্ডার করে দেয়। তবে খাবার আনার পর ইমা বেশি খেতে পারেনি। তার খুব খারাপ লাগছিল। রুদ্র সেটা বুঝতে পেরে আর খাওয়ার জন্য জোর করে না, বরং নিজে যতটুকু পারে খাবার শেষ করে। রুদ্রর কেয়ারিং দেখে মেহু অনেক খুশি হয়। তাছাড়া সে তো তার ভাইকে চিনে, অনেক কেয়ারিং তার ভাই। পাশে বসা ফাজিল দুটো বন্ধুও মিটমিট করে হাসছিল, শুধু দেখছিল বউয়ের জন্য বন্ধুর চিন্তা। অথচ এই কিনা প্রথম দিন তাদের বলেছিল জোর করে বিয়ে দেয়। সে খুশি না, বিয়ে মানে না, বউকে মানে না। খাবার শেষে রুদ্র মেহুকে বলে ইমাকে নিয়ে গাড়িতে গিয়ে বসতে। তারা যেতেই হিমেল টিস করে বলে, কে যেন বলেছিল এই বিয়ে মানে না? এখন তো মনে হচ্ছে সেগুলো শুধু আমাদের শোনাতেই বলেছিল। রুদ্র মেকি রাগ দেখিয়ে হিমেল সহ সাজিদকেও হেসে দেয়। সাজিদ বলে, ভাবি তো আসলে অনেক ছোট, বয়স বেশ কম, এত তাড়াতাড়ি বিয়ে করে নিলি কেন? বাবার ইচ্ছে ছিল তাই আর কি। রুদ্র এখনও তার বউয়ের ব্যাপারে বন্ধুদের জানায়নি। তারা যদি কোনোভাবে জানে তবে জানুক, নিজের মুখে বউয়ের অপমান করতে পারবে না সে। সে যতই কাছের মানুষ হোক না কেন, বলবে না সে। বন্ধু গাড়িতে বসে ইমার অনেক খারাপ লাগছিল। বন্ধ গাড়িতে আরও বিরিয়ানি খেয়ে এখন মাঝে বসে অবস্থা খারাপ তার। অবশ্যই মুখ ফুটে বলেই ফেলে, মেহু একটু জানালাটা খুলে দাও প্লিজ, আমার কেমন যেন লাগছে। আসলে বাইরে প্রচুর ধুলোবালি দেখে মেহু জানালা লাগিয়েছিল, তবে ইমা বলায় সে আবার খুলে দেয়। ভাবি অনেক খারাপ লাগছে তোমার? ইমা শুধু অল্প মাথা নাড়ায়। রুদ্র বন্ধুদের বিদায় জানিয়ে গাড়িতে এসে দেখে ইমা কেমন ঘামছে। কি হয়েছে জিজ্ঞাসা করলে মেহু জানায় সব। এতে রুদ্র একটু অস্থির হয়ে যায়। তাই তার ফ্ল্যাট কাঁচতে থাকা দুজনকে নিয়ে ফ্ল্যাটেই যায় আগে। নিজের গাড়িতে কাঁধে ইমাকে আগে বসায়। ফ্ল্যাটে পৌঁছে রুদ্র ইমাকে ওয়াশরুমে পাঠিয়ে ফ্রেশ হয়ে আসতে বললে ইমা গিয়ে উল্টো বমি করে আসে। এতে অবস্থা খারাপ হয়ে যায়। মেহু তো ভয় পেয়ে যায়। তার মনে হচ্ছিল দুপুরের খাবারটাই হয়তো ইমার সহ্য হয়নি। সবার তো সহ্য ক্ষমতা এক না। তার খুব খারাপ লাগছিল, তার জন্যই তো এমন হলো। রুদ্র গিয়ে ইমাকে চোখ মুখ ধুয়ে রুমে আনে। ইমার একদম শরীর ছেড়ে দিয়েছে। বোনকে একপাশে মন খারাপ করে বসে থাকতে দেখে রুদ্র বলে, এদিকে আয়, তোর ভাবির কাছে বস, আমি হালকা কিছু বানিয়ে আনি, ঔষধ খাওয়াতে হবে আগে। আর হ্যাঁ, ওর তেমন কিছু হয়নি, হয়তো ওর গ্যাস্ট্রিকের সমস্যা আছে। রুদ্র মূলত বোনকে মানানোর জন্য বলে, আপাত দৃষ্টিতে এটা গ্যাসের সমস্যায় বোঝা যাচ্ছে। তাই বোনের সাথে ইমাকে বসিয়ে রেখে গিয়ে হালকা রান্না করে আনে। ইমাকে খাইয়ে দিয়ে ঔষধ খাওয়ায়। তবে অতিরিক্ত ক্লান্তিতে ইমা ঘুমিয়ে যায়। তাই রুদ্র বাড়িতে ফোন দিয়ে মাকে জানায় ইমার অবস্থার কথা। সাথে এটাও জানায় যে তাদের আসতে একটু রাত হবে, কারণ ইমা এখন ঘুমাচ্ছে। উঠলে তার অবস্থা দেখে পরে বাড়িতে যাবে। মেহু এখনো মন খারাপ করে বসেছিল। তাই রুদ্র বলে, তুই এভাবে বসে আছিস কেন? আমি তো বিরিয়ানির জন্য জোর করলাম, তো ইমাও তো করেনি। তোকে এত ভাবতে বলেছে কে? তবুও কিছু না, যা পাশের রুমে গিয়ে একটু রেস্ট কর, ইমা উঠলে পরে তোকে ডেকে দিব। মেহের মাথা নাড়িয়ে পাশের রুমে চলে যায়। রুদ্র সেখানে ঘুমন্ত ইমার পাশে বসে থাকে। সে ভেবেছিল ওদের দুজনকে বাসায় পাঠিয়ে সে আবারও প্র্যাকটিসে যাবে, তবে আজ বোধহয় সেটা সম্ভব হবে না। সারাদিন পরিশ্রম করে সে নিজেও ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে নিজেও শুয়ে ঘুমিয়ে যায়। সন্ধ্যার দিকে ইমার ঘুম ভাঙে। এখন তেমন খারাপ লাগছে না, শুধু শরীরটা একটু দুর্বল লাগছে। কোমরে কারো হাতের ছোঁয়া পেয়ে তাকিয়ে দেখে রুদ্র তার পাশেই তার কোমরে হাত রেখে ঘুমাচ্ছে। তাই অতি ধীরে সে পাশ ফিরে রুদ্রের মুখোমুখি শোয়।
তার এই অল্প নড়াচড়ে রুদ্রের ঘুম ভাঙেনি। বেচারা হয়তো বেশি ক্লান্ত ছিল, তাই ভালোই ঘুম দিয়েছে। আজকাল নিজের অজান্তে ইমার মনে বসন্তের দোলা লেগেছে। তাই তো রুদ্রের দিকে তাকালে সে বাকি সব ভুলে যায়। সে বুঝতে পারে সে রুদ্রকে ভালোবেসে ফেলেছে। এই অনুভূতিটা তার কাছে যে একদম নতুন, এর আগে তার এমন কোনো ফিল হয়নি। রুদ্রের ঘুমন্ত চেহারা অনেক আকর্ষণীয় লাগে তার কাছে। একটু ছুঁয়ে দেওয়ার ইচ্ছে হলেও সে আগে কখনো সাহস করে উঠতে পারেনি। তবে আজ নিজের অজান্তেই রুদ্রর গালে আঙুল ছোঁয়ায়। এতেই কোনো নড়চড় না পেলে সাহস জুগিয়ে গালে নিজের হাত রাখে। এমন করতে খুব ভালো লাগছিল তার কাছে। মনে হচ্ছিল না যে তাদের সম্পর্কটা এখনো অন্য সবার মতো স্বাভাবিক হয়নি। এখনো তারা এক অস্বাভাবিক বন্ধনে আবদ্ধ আছে। যেখানে তাদের বিয়ে হয়েছে, তবু স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক হয়নি, আর না কোনো ভালোবাসাময় কথাবার্তা হয়েছে। বন্ধনের একপাশে থাকা ইমা, যেখানে ইতিমধ্যে আরও একটা গভীর সম্পর্কে আবদ্ধ ছিল, সেখানে তার সামনে থাকা তার স্বামী একদম পিওর একজন মানুষ, যার এখন পর্যন্ত একটা ভালোবাসার সম্পর্ক ছিল না। কথা ভাবতে গিয়ে তার মিহুর মুখ থেকে শোনা লিলির কথা মনে পড়ে। মিহু তো বলেছিল সেই লিলি মেয়েটা নাকি রুদ্রকে ভালোবাসে, কিন্তু উনি তো বাসে না। নয়তো এতদিনে তাকে বলে দেওয়ার কথা যে সে কাউকে ভালোবাসে, তাই বিয়ে করতে চায়নি। তাহলে তো বলাই যা রুদ্র সত্যিকার অর্থে একজন পিওর ভালো মানুষ, যে তার মতো একটা মেয়েকে বিয়ে করে নিজের সকল দায়িত্ব পূরণ করছে। না থাকুক সেখানে ভালোবাসার ছোঁয়া, না থাকুক অধিকার বোধ, প্রাপ্য সম্মানটুকু তো আছে। রাত হলেও তার বাড়িতে ফিরে এসেছে, কারণ অসুস্থ মেয়েকে নিয়ে আলাদা থাকার থেকে কষ্ট করে এসে সবার সাথে থাকা বেশি নিরাপদ। বাড়িতে এসে ইমা আরও অবাক হয় যখন দেখে তার জন্য আলাদা করে হালকা খাবার রান্না করা হয়েছে। এসব যে তার জন্য একদম নতুন। অজানা খুশিতে তার চোখে পানি চলে আসে। সামিনা বেগম নিজে রুমে গিয়ে ইমাকে খাইয়ে ওষুধ খাইয়ে ঘুমাতে বলেন। তাছাড়া সাথে আরও কিছু বকাঝকা ফ্রিতে ছিল। আজব মেয়ে তুমি, খারাপ লাগলে আগে রুদ্রকে বলনি কেন? জোর করে খাওয়ার কি আছে? এখন অসুস্থ হয়ে সবাইকে কষ্ট দিচ্ছ কেন? আপনি এজন্য রাগ করছেন আম্মা? অসুস্থ হয়ে আপনাকে কষ্ট দিচ্ছি বলে? সামিনা বেগম থতমত খেয়ে যান। তিনি তো এভাবে বলতে চাননি, তবে মুখ ফসকে বলে ফেলেছেন। তিনি তো নিজের ছেলেমেয়েকে এভাবেই বলেন। তারা কিছু মনে করে না বলে ইমাও যে সেটা স্বাভাবিক নিবে তা নয়। সামিনা বেগমের চেহারা দেখে ইমা বুঝে ফেলে, কেন যেন আজকাল সে বুঝতে পারে সামিনা বেগম তাকে মেয়ের মধ্যে শাসন করেন। কারণ মেহুর সাথেও তো তিনি এমনই করেন। ওনার ভালোবাসার ধরন যে একটু অন্যরকম। ইমা ইমোশনাল হয়ে বলে ফেলে, আপনাকে একটু জড়াইয়া ধরি আম্মা? বলেই অনুমতি ছাড়ে আচমকা জড়িয়ে ধরে শক্ত করে। সামিনা বেগম বাকরুদ্ধ হয়ে যান। ফোপানি শব্দ শুনে পিঠে আলতো করে হাত বুলিয়ে নরম স্বরে বলেন, এরপর থেকে কখনো খারাপ লাগলে আগেই জানাবা। হঠাৎ অসুস্থ হয়ে টেনশনে ফেলবা না, আর নিজের পছন্দ অপছন্দ জানাবে। জোর করে নিজের শরীরের ওপর কিছু চাপাতে যাবে না, এসবে উল্টো ক্ষতি হবে শুধু। ইমা কিছুক্ষণ পর ওনাকে ছাড়তেই তিনি আবারও আগের মতো বলেন, আর কথা না শুনলে ফ্রিতে বকা পাবে, এটা ভেবো না। বাড়ির বউ হয়েছে বলে সব মাফ তোমার। তোমার জামাই এখনো মায়ের বকা খেয়েই চলে। ইমা কান্নার মাঝে হেসে ফেলে। এবার সে বলে, আপনি সত্যি অনেক ভালো আম্মা। সামিনা বেগম তাকে অবাক করে দিয়ে মৃদু হেসে তাকে রেস্ট করতে বলে চলে যান। আজ ইমা অনেক খুশি। সত্যি অর্থেই একটা সুখী পরিবার পেয়েছে। এমন একটা পরিবারের সদস্য হতে পেরে অনেক লাকি সে। তার চেয়েও লাকি রুদ্রকে পেয়ে। এই লোকটা সেদিন তাকে বিয়ে করতে রাজি না হলে সে এমন একটা সুন্দর পরিবার পেত না। তিনি সেজন্যই রাজি হোক না কেন। পরবর্তী কয়েকদিন সময়ের নিজস্ব গতিতে পেরিয়ে যায়। ইমা মেহেরের কলেজের ক্লাস শুরু হয়ে গিয়েছে। প্রথম ক্লাসের দিন রুদ্র দুজনকে নামিয়ে দিয়ে নিজের ভার্সিটিতে গিয়েছিল। কলেজে ইমা আর মেহের যেভাবে চলে কেউ বলবে না তারা ননদ ভাবি, কিন্তু কেউ তাদের সম্পর্কে জিজ্ঞাসা করলে মেহের স্পষ্ট করে জানায় ইমা তার ভাবি হয়, তার বড় ভাইয়ের বউ। মেহের যখন এভাবে সবাইকে বলে ইমার বেশ লজ্জা লাগে, কিন্তু মেহেরের কথা হচ্ছে ভাবি তো ভাবি।
কত মানুষই তো কম বয়সে বিয়ে হয়, বিয়ের পর পড়াশোনা করলে কি হয়েছে, ইমাও বিয়ের পর পড়াশোনা করছে, এতে কে কি বলবে। তবে একটা জিনিস যেটা হাইড করা হয়েছে, ইমার আগের বিয়ের কথা, তার পড়াশোনায় 2 বছর হাইট হওয়ার কথা, এসব রুদ্রই মানা করেছে বলতে সে স্পষ্ট করে মেহেরকে বলে দিয়েছে যাতে এসব বিষয় কাউকে না জানানো হয়। মেহের কারণ জিজ্ঞাসা করলে বলেছিল, কখনো কারো দুর্বল দিকটা কারোর সামনে বলতে নেই, কারণ মানুষ অন্যের দুর্বল দিক খুঁজে পেলে সেখানেই প্রথম আঘাতটা করে। ভাইয়ের কথা মতো মেহের কাউকে এসব কিছু বলেনি, বলার দরকারও নেই। সবাই পড়াশোনা করতে এসেছে, ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা করার মানে নেই। তাছাড়া যেহেতু ইমা আর মেহের একসাথেই থাকে, তাই তাদের বাড়তি কোনো সমস্যা হয় না। একসাথে কলেজে যাওয়া আসা করে, তবে বাড়িতে যাতে ইমাকে নিয়ে কোনো খারাপ মনোভাব না হয় তাই ইমা টুকটাক বাড়ির কাজও করে। যদিও রান্নার উপর থেকে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে, তবে ইমা চা নাস্তাটা নিজে বানায়, কারণ রিয়াজুল হকের কাছে ইমার বানানো চা বেস্ট। সামিনা বেগমও সেটা স্বীকার করেন। তবে সব কিছুর মাঝে ইমা একটা জিনিসের অভাব ফিল করে, রুদ্রর শূন্যতা। তার সুস্থতার পরদিনই রুদ্র আবারও ফ্ল্যাটে চলে গিয়েছিল। ইমা কিছুই বলেনি, কারণ সে বিশ্বাস করে রুদ্র যেদিন তার সাথে কমফোর্ট হবে ঠিকই নিজে থেকে তার কাছে আসবে। তার আগে সে কখনো কোনো জিনিস নিয়ে অভিযোগ করবে না। থাকুক না রুদ্র তার মতোই, সবারই তো ভালো থাকার অধিকার আছে। তাছাড়া ইমারও মাঝে মাঝে মনে হয় রুদ্রর সাথে অন্যায় হয়েছে। রুদ্রর মতো একটা সুন্দর, পড়াশোনা জানা, ভালো পরিবারের ছেলে আরও ভালো কাউকে পেতে পারত। ইমাকে জীবনের সাথে জড়িয়ে নিয়ে রুদ্রর সাথে অন্যায় হয়েছে, তাই সে সব রুদ্রের ওপর ছেড়ে দিয়েছে। রুদ্রর যেদিন মনে হবে ইমা তার ভালোবাসার যোগ্য হয়েছে, বউ হওয়ার যোগ্য হয়েছে, সেদিন নিশ্চয়ই নিজে থেকে তাকে আপন করে নিবে। তার আগে ইমা নিজেকে রুদ্রর যোগ্য গড়ে তোলার যথাসাধ্য চেষ্টা করবে, যাতে তাকে নিয়ে তার শ্বশুরবাড়ির কাউকে অপমানিত হতে না হয়। মাঝে পেরিয়ে গেছে প্রায় 3 দিন। এই 3 দিনে রুদ্রর সাথে ইমার দেখা হয়নি, কিন্তু রুদ্র প্রতিদিনই ফোন দিয়ে সবার পাশাপাশি ইমারও খবর নিয়ে আসছে। একদম স্বাভাবিক কথাবার্তা, যেমন পড়াশোনা করছে কিনা, ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা, এসবই। যেমন বড় ভাই ফোন দিয়ে ছোট 2 বোনের খবর নিচ্ছে, অথচ তাদের একজন যে তার বউ হয় সেদিকে কোনো খেয়াল নেই। ইমার সাথে আলাদা করে কোনো কথাও বলেনি, যদিও ইমা সেসবের আশাও করেনি। আজ রুদ্রর ভার্সিটিতে ফাইনাল টুর্নামেন্ট। ইমা সকাল থেকে মনে মনে উৎসাহ নিয়ে বসে আছে। আজকে সে রুদ্রকে দেখবে। আজ প্রায় 3 দিন পর তাদের দেখা হবে। সে যতটা আগ্রহ নিয়ে বসে আছে, রুদ্র কি আদৌ সেই আগ্রহ নিয়ে বসে আছে? কিন্তু আজকে এখনো রুদ্র কোনো ফোন দেয়নি। তারা যাবে কিনা কিছুই জানেনি। ইমা ভাবছে হয়তো না করে দিবে যেতে, তারা যে আজ এজন্য কলেজে যায়নি। ইমা নিজেকে কন্ট্রোল করে চুপচাপ রুমে বই নিয়ে বসে আছে। তাকে তো রান্নাঘরে যেতে দেয় না, তাই রুমে বসে থাকা ছাড়া কিছুই করার নেই। হঠাৎ শাশুড়ির ফোন বেজে উঠতেই ইমা দৌড়ে গিয়ে দরজায় আড়ি পাতে। তার ধারণা মতে রুদ্রই ফোন দিয়েছে। মা, ওদের দুজনকে তৈরি করে পাঠিয়ে দিও। আমি না পারলেও হিমেল কিংবা সাজিদ ওদের নিয়ে খেলার ক্লাবে নিয়ে আসবে। তুমি শুধু গাড়ি করে পাঠিয়ে দিও, আর হ্যাঁ, দোয়া করিও, ব্যাস এতটুকুই। খুব তাড়াহুড়োতে এইটুকু বলে ফোন কেটে দেয়। হয়তো খেলা নিয়ে অনেক ব্যস্ত। সামিনা বেগমের একটা স্বভাব হচ্ছে তিনি ফোনে কথা বলার সময় স্পিকারে দিয়ে রাখেন, তাই রুদ্রর সব কথা ইমাও শুনতে পায়। ইমা খুশি হয়ে চলে যেতে নিলে সামিনা বেগম ডাক দেন, এই ইমা, এদিকে আসো, আড়ি পাতা শুরু করে দিয়েছ। ইমা ভয় পেয়ে যায়, কারণ এভাবে দরজায় দাঁড়িয়ে লুকিয়ে কারো কথা শোনা তো খারাপ জিনিস। সে ভয়ে মাথা নিচু করে নিতেই শাশুড়ি বলেন, বোকা মেয়ে, দরকার পড়লে সোজা রুমে আসবে। তোমায় তো এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি। তাছাড়া তোমার শ্বশুর তো এখন রুমে নেই। আর এখন যাও, মেহুকে বলো গিয়ে তৈরি হতে, আর তুমিও তৈরি হয়ে আসো। ইমা মিষ্টি হেসে চলে যায়। এখন সামিনা বেগম বেশ স্বাভাবিক ব্যবহার করেন ওর সাথে। ইমা জানে না ওর সব অতীত তিনি জানে কিনা, তবে যতটুকু ভালোবাসা পাচ্ছে সেটা সে হারাতে চায় না। তাতে সবার থেকে পাওয়া ভালোবাসাটুকু সযত্নে নিজের মাঝে আগলে রাখছে। ইমা তাড়াতাড়ি মেহের রুমে যায়। মেহু তখন বসে বসে ফোন দেখছে। এই মেহু, ওঠো, তোমার ভাইয়া ফোন দিয়েছিল, আমাদের যেতে বলেছে। মেহু লাফিয়ে উঠে বসে।
সে আগে থেকেই পোশাক সাজিয়ে বসেছিল, শুধু ভাইয়া একটা ফোন করবে আর সে সাথে সাথেই তৈরি হয়ে যাবে। ইমা রুমে গিয়ে ভাবে কি পরবে সে। তাই সে আবারও শাশুড়ির কাছে এসে ওনাকে জিজ্ঞাসা করে। উনি বলেন, না, শাড়ি পরতে হবে না, 3 পিস পরে যাও, ওটাই ভালো হবে। ইমা মাথা নাড়িয়ে রুমে চলে যায়। আজকাল সে সাধারণ জিনিস নিয়েও শাশুড়ির কাছে জিজ্ঞাসা করে, জোর করে ভালোবাসা আদায় করার প্রচেষ্টা আর কি। সে যখন সাধারণ কোনো প্রশ্নই করে, তখন সামিনা বেগমের থেকে সেই উত্তর পেলে সে খুশি হয়ে যায়। মুহূর্তের মাঝেই তার মন ভালো হয়ে যায়। ইমা আর মেহু দুজনেই 3 পিস হিজাব পরে তৈরি হয়ে আসে। সামিনা বেগম দুজনকে বাড়ির গাড়ি করে পাঠিয়ে দেন। মেহেরের জন্য এসব স্বাভাবিক ব্যাপার হলেও ইমার জন্য সব নতুন, তাই তো সে অনেক আগ্রহ নিয়ে গাড়ির জানালা দিয়ে চারপাশে তাকিয়ে দেখছে। রুদ্র বেশ ব্যস্ত সময় পার করছে, দলের লিডার হিসেবে অনেক কাজ তার। এরই মাঝে মেহু ফোন দিয়ে জানায় তারা চলে এসেছে, কিন্তু রুদ্রর এখনও আরও কাজ করা বাকি। আশেপাশে তাকিয়ে হিমেলকে না পেয়ে সাজিদকেই পাঠায়। ঘণ্টাখানেকের মাঝে তাদের খেলা শুরু হবে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তাদের আজকের টুর্নামেন্টটা ডিপার্টমেন্ট ওয়াইজ হবে, তাই বাইরের মানুষজন তেমন নেই, সবাই ভার্সিটির ছেলেমেয়ে। সাজিদ সোজা খেলার ড্রেস পরেই গেটের কাছে আসে। যেহেতু ভেতরে পরিচিত মানুষ আছেই, তাই মেহের আর ইমা গাড়িতে বসেছিল। তখনই সামনে থেকে সাজিদকে আসতে দেখে মেহেরের মুখ কুঁচকে যায়। এই ছেলেটাকে তার বেশি ভালো লাগে না, কেমন যেন চুপচাপ থাকে, বেশি কথা বলে না। অথচ মেহের হচ্ছে অনেক চঞ্চল আর বেশি কথা বলা মেয়ে, তাই সাজিদের সাথে তার মানায় না। তার আবার কথা না বলতে পারলে ভালো লাগে না। সাজিদ এসে ইমাকে সালাম দেয়। ইমা এতে আরও লজ্জা পেয়ে যায়। সে মেহুকে হাত ধরে নেয়, তারপর সাজিদের পিছু পিছু যেতে থাকে। ভার্সিটিতে ইমা এই প্রথমবার এসেছে, তাই সে আগ্রহ নিয়ে সব দেখছিল। রুদ্র দেখা দেখি সেও মেহুর হাত ধরে রেখেছিল, কিন্তু দুষ্টু মেহের হাত ছেড়ে আগে আগে খেলার এরিয়াতে যেতে থাকে, কারণ সে তো এসব আগে থেকেই চিনে। আর ইমা চুপচাপ সাজিদের কাছাকাছি হেঁটে আগায়, কারণ এখানে সাজিদেই পরিচিত। তাছাড়া বেশি কাছের না হলে রুদ্র কখনো সাজিদকে পাঠাতো না তাদের এগিয়ে নিতে। তবে ওদের দেখলেই ইমার মনে হয় তারা কি তার অতীত সম্পর্কে সব জানে, কারণ মেহু তো বলেছিল রুদ্র তার বন্ধুদের সাথে সব শেয়ার করে। তবে কি ইমার কথা বলেছে নাকি? এসব ভেবে ইমার আরও লজ্জা সংকোচ লাগে। এরই মাঝে মেহু আগে আগে যাওয়ার পেছনের দিকে তার কোনো খেয়াল ছিল না। তবে সাজিদ খেয়াল করে পেছন থেকে একটা বাইক সোজা এগিয়ে যাচ্ছে, যেদিকে মেহুর কোনো খেয়াল নেই। তাই সাজিদ তাড়াতাড়ি করে গিয়ে মেহুর হাতের বাহু ধরে টেনে সরিয়ে নেয়। আচমকা টানে মেহু পড়ে যেতে নিলে সাজিদ আটকে নেয়। মেহু অবাক হয়ে সাজিদের দিকে তাকালো। সাজিদের নজর ছিল বাইকে থাকা ছেলেটার দিকে, যে পিছু ফিরে শয়তানি হাসি দিয়ে চলে যায়। সেই ছেলেটা তাদেরই বিপক্ষ দলের লিডার শামীম তালুকদার। সাজিদ মেহুকে দাঁড় করিয়ে জোরে একটা ধমক দেয়, বেয়াদব মেয়ে, হাঁটার সময় খেয়াল কোথায় থাকে তোমার? এখনই তো একটা বড় আঘাত পেতে বসতে, পরে তোমার ভাইকে কি জবাব দিতাম আমি? আর ওই শয়তানটাকে অবশ্যই এর শাস্তি পেতে হবে। শেষ কথাটা শামীমের উদ্দেশ্যে বলে। এদিকে ধমক খেয়ে মেহুর মুখ চুপসে গেছে। ইমা এগিয়ে এসে মেহুর হাত শক্ত করে ধরে রাখে। তোমাকে বলেছিলাম না মেহু, একসাথে থাকতে? এখন একটা ব্যথা পেলে তোমার ভাইয়া পরে আমাকে কথা শোনাতো। এটা মুখে বলল। ইমা নিজে সন্ধিহান, আদৌ রুদ্র তাকে সেভাবে কথা শোনাতো নাকি? কারণ তাদের মধ্যে তো স্বাভাবিক সম্পর্ক নেই। তাছাড়া মেহুকে আগলে রাখার কোনো দায়িত্ব তো রুদ্র তাকে দেয়নি, সে নিজে থেকে এসব দায়িত্ব নিয়েছে। সাজিদের ধমক খেয়ে মেহু ভদ্র হয়ে গেছে, চুপচাপ ভাবির সাথে হাঁটতে থাকে আর মনে মনে ভাবে ভাইয়ের কাছে বিচার দিবে সে, পারলে আরও বানিয়ে বানিয়ে বলবে যাতে ভাইয়া সাজিদকে বকা দেয়। খেলা শুরু হওয়ার আগে পর্যন্ত ইমা রুদ্রকে দেখতে পায়নি, তবে রুদ্রই নাকি তাদের জন্য সামনের সিট রেখেছে। সাজিদ তাদের সেখানে মোনা সিয়ার সাথে বসে রেখে গিয়েছিল। ইমা তখন অবাক হয় যখন দেখে সিয়া মোনা তাদের সম্পর্কে জানে না। সে যে রুদ্রর ওয়াইফ এটা তারা জানে না। ওদের দেখে ইমা শুধু লিলির খোঁজ করছিল। ওর ইচ্ছে জেগেছে লিলিকে একটাবার দেখার জন্য, কারণ মেয়েটি যে তারই স্বামীকে ভালোবাসে, হয়তো নিজের অজান্তেই সে লিলিকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছে। সিয়া মোনা তার পরিচয় জানতে চাইলে মেহু কিছু বলার আগে ইমা বলে বসে, কাজিন।
আমি ওনার কাজিন। মেহু অবাক হয়ে তাকায়, তবে তখনই কিছু বলে না। আর সিয়া মোনাও রুদ্রর কাজিন ভেবে ইমার সাথে কথা বলে। ইমা তাদের জানিয়েছে সে এখানকার একটা কলেজে ভর্তি হয়েছে, তাই রুদ্রদের বাসায় আছে, আজকের খেলা দেখতে মেহুর সাথে এসেছে। ইমা এসব বলেও মনে মনে অনেক কষ্ট পায়। তার মতে ওরা যেহেতু জানে না, তার মানে রুদ্র ইচ্ছে করে জানায়নি। ইমার মনটা খারাপ হয়ে যায়। মনের মাঝে যত সব খারাপ চিন্তা আসছে, মনে হচ্ছে হয়তো লিলির প্রতি দুর্বল রুদ্র, তাই হয়তো জানাতে চাচ্ছে না তাদের বিয়ের কথাটা। লিলি কষ্ট পাবে বলে। মেয়ে মানুষ হলে এই একটা বড় যন্ত্রণা, সবসময় যত সব উল্টাপাল্টা চিন্তা মাথায় ঘুরপাক খায়। এরই মাঝে মাইকে অ্যানাউন্সমেন্ট শুনে সেদিকে মনোযোগ দিতেই দেখে একে একে দুপক্ষের খেলোয়াড়রা আসছে। ইমার চোখ শুধু রুদ্রকেই খুঁজছিল। হঠাৎ রুদ্রর মাঝে তার চোখ আটকে গেলে সে অবাক হয়ে তাকায়। এই রুদ্রকে একদম অন্যরকম লাগছে, খেলার পোশাকে একজন পাক্কা প্লেয়ার লাগছে। হঠাৎ খেয়াল করে রুদ্র এদিকে তাকিয়েছে। ভাইকে দেখে মেহের হাত উঁচিয়ে হাত নাড়ায়। সে খুব এক্সাইটেড হয়ে পাশে থাকা রুদ্রর বান্ধবীদের সাথে কথা বলছে। আর ইমা চুপচাপ সামনে থাকা রুদ্রের দিকে তাকিয়ে থাকে, যেন কত বছর পর দেখছে। এরই মাঝে লিলি চলে আসে। এসে সিয়ার পাশে বসে বলে, আর বলিস না, আহনাফ কি যে ব্যস্ত, সেই পিছু পিছু ঘুরে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। তারপর মেহুর সাথে কথা বলে পাশে তাকাতে সিয়া বলে, ও হচ্ছে ইমা, মেহের আর রুদ্রর কাজিন, এখানে একটা কলেজে ভর্তি হয়েছে, তাই আপাতত ওদের বাসায় আছে। লিলি হেসে ইমার সাথে পরিচিত হয়। স্বাভাবিকভাবেই নিজেকে রুদ্রর ফ্রেন্ড হিসেবে জানায়, কিন্তু ইমা তো মেহুর থেকে শুনেছে রুদ্রকে লিলি ভালোবাসে। ইমার নজর এখন লিলির দিকে স্থির ছিল, ভালো করে দেখছিল লিলি কেমন দেখতে। অজান্তে নিজের সাথে তুলনা করতে গেলে দেখে সৌন্দর্য দুজনেরই থাকলেও লিলি অনেক স্মার্ট, সাথে অনেক ফ্যাশনেবল। আর রুদ্রের মতো ছেলেরা তো এমন মেয়েদেরকেই ভালোবাসবে, যেখানে সে কিনা ডিভোর্সে একটা মেয়ে হয়ে রুদ্রের ঘাড়ে বোঝা হয়ে বসে আছে। এরই মাঝে খেলা শুরু হলে ইমা আবার সেদিকে তাকায়, অবাক হয়ে দেখতে থাকে রুদ্র কেমন দক্ষতার সাথে খেলছে। ইমা চুপচাপ বসে থাকলো। মেহের, লিলিরা চিল্লি ওদের উৎসাহ দিচ্ছে। অবশেষে দীর্ঘ প্রতিযোগিতার পর রুদ্রদের টিম বিজয়ী হয়। বিপক্ষ দলও বেশ ভালোই খেলেছে, তাদের দুই দলের খেলার থেকে বেশি লড়াই মনে হয়েছে। রুদ্রদের টিমের জেতার জন্য সবাই বেশ হৈহুল্লোড় করে। লিলি দৌড়ে সেখানে যায়, সাথে মেহের সহ বাকিরাও। শুধুমাত্র ইমা সেখানে বসে থাকে। তারও অনেক খুশি লাগছে, কিন্তু বাকিদের মতো এনজয় করতে পারছে না। ইমা খেয়াল করে লিলি কেমন রুদ্রর ক্লোজ হয়ে থাকছে, পানি এগিয়ে দিচ্ছে হাতে তোয়ালে, একজন পাক্কা গার্লফ্রেন্ডের মতো আচরণ। অথচ সামনে থাকা ছেলেটি নাকি বিবাহিত, আর তারই বউ দর্শক সারিতে বসে বসে দেখছে। ইমাকে বসে থাকতে দেখে রুদ্র কিছুই বলে না, বরং মেহের এসে ইমাকে নিজের সাথে নেয়। রুদ্র তার বন্ধুদের সাথে নিজের খেলার পোশাক ছেড়ে ক্যাজুয়াল ড্রেস আপে আসে। বেরিয়ে দেখে ইমা চুপচাপ দাঁড়িয়ে আছে আর মেহের বাকিদের সাথে গল্প করছে। রুদ্রকে দেখে লিলি এগিয়ে গিয়ে তার হাত ধরে বলে, আহনাফ, চলো না আজকে কোথাও ঘুরে আসি। লিলির এভাবে হাত জড়িয়ে ধরা দেখে ইমা অবাক হয়ে থাকায়, লিলি কি সত্যি তবে গায়ে পড়া মেয়ে? তবে রুদ্র আলগোছে লিলির হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে। তখন সিয়া বলে, হ্যাঁ রে রুদ্র, তোর বোন আর কাজিনও তোর সাথে এসেছে, একটু ঘুরতে গেলে ওদের ভালো লাগবে, চল না রে। রুদ্র চরম লেভেলের অবাক হয়ে বলে, কাজিন? হ্যাঁ, ইমা তোর কাজিন না? ওই তো বলল এখানে নাকি পড়াশোনার জন্য এসেছে, কিছুদিন তোদের বাসাতেই থাকবে নাকি। রুদ্র ভুরুকুচকে ইমার দিকে তাকায়। সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রুদ্র মেহেরের দিকে তাকালে মেহের চোখ পিটপিট করে তাকিয়ে বলে, হ্যাঁ ভাইয়া, ইমা আপু চাচ্ছে ঘুরতে যেতে, আমাকে মাত্রই বলল এখানটা নাকি ঘুরে দেখবে, চলো যাই। হিমেল আর সাজিদ অবাক হয়ে তাকিয়ে থাকে। মেহের পর্যন্ত ইমাকে আবু বলছে কেন? ওর তো ভাবি হয়, কিন্তু রুদ্রের জন্য তারা কিছু বলতে পারে না। তারপরে হিমেল কিছু বলতে নিলে রুদ্র ইমার দিকে তাকে বলে, ওকে চলো তবে, যতই হোক আমার কাজিন এসেছে এখানে, এখন ঘুরতে না নিলে মন খারাপ করে বসতে পারে। রুদ্রর কথা শুনে ইমা মুখ তুলে তাকায়, দেখে রুদ্র কেমন এক দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। লিলিও বোধহয় সেটা খেয়াল করে, তাই তো রুদ্রের দৃষ্টি তার দিকে ফেরাতে বলে, আহনাফ, আজ অন্তত আমাকে তোমার বাইকে নাও, আমার আশাটা পূরণ করো। কিন্তু রুদ্র নাকচ করে বলে, আরে লিলি, দেখছই তো আমার কাজিন আছে এখানে, ওর সেফটি এখন আমার দায়িত্ব না, ওর সেফটি এখন আমার, তুমি সিয়ার সাথেই আসো।
আমি আমার কাজিনকে আমার সাথে নিচ্ছি। রুদ্রের কথা শুনে হিমেল হো হো করে হেসে ওঠে। সাজিদকে ধরে বলে, দোস্ত শিখে রাখ, এভাবেই সুযোগ করে নিতে হয়। বাহ বাহ। রুদ্রর চোখ রাঙানোতে সে পাত্তা দেয় না, নিজের মতো করেই মজা করতে থাকে। তবে সব কিছুর মাঝে লিলির মনটা অনেক খারাপ ছিল। কাজিন হয়েছে বলে বাইকে নিতে হবে, মেহেরও তো এখানে আছে, বোনকে সাথে নিয়ে কাজিনকে অন্য কারোর সাথে দিতে পারত। লিলি মন খারাপ করে সিয়ার স্কুটিতেই বসে। তবে তার দৃষ্টি রুদ্র আর ইমার দিকে স্থির ছিল। কেন যেন এক অজানা চিন্তায় তার বুকটা কেঁপে ওঠে। অপরদিকে হেলমেট হাতে ইমার আনাড়ি ভাব দেখে রুদ্র নিজেই উঠে ওকে হেলমেট পরিয়ে দেয়। তবে কোনো কথাই বলে না। আবহাওয়া গরম দেখে ইমাও চুপচাপ করেই থাকে। অপরদিকে মেহের জেদ দেখে দাঁড়িয়ে আছে, সে সাজিদের বাইকে বসবে না। এজন্য জেদ করতে থাকলে সাজিদ রেগে রুদ্রকে ডাকে। রুদ্র যেতে বলে, তোর বোনকে কি করবি কর গিয়ে, আমি পারবো না সব ঝামেলা নিতে। কি হয়েছে মেহু, এমন ব্যবহার করছিস কেন? তোমার বন্ধু সকালে আমাকে ধমক দিয়েছে, আগে বকা দাও ওনাকে, পরে যাব। সাজিদ বলে, আগে কি করেছে সেটা জিজ্ঞাসা কর না। কি করেছে? ওই শালা স্বামীর বাইকের নিচে পড়তে গিয়েছিল তোর বেয়াদব বোনটা। চলার সময় চোখ মাথায় নিয়ে ঘোরে, চারপাশে খেয়াল থাকে না। পাশ থেকে হিমেল বলে, তাই বলছি, আজকে শামীমকে খেলার সময় এভাবে ব্যথা দিয়েছিস? বেচারা হাতে বেশ ব্যথা পেয়েছে। সাজিদ কিছুই বলে না। রুদ্র বোনের দিকে তাকালে সে আমতা আমতা করে বলে, আমি কি দেখেছি নাকি? একদম বকবে না তো আমায়। সে তো চুপচাপ বাইকে বসে, নয়তো সোজা বাসায় রেখে আসবো, ঘোরাঘুরি বের করব পরে। মেহের মুখ ভেংসি দিয়ে সাজিদের বাইকে বসে। তবে এত সহজে সে ছাড়বে না। বসে সাজিদের জ্যাকেট সরিয়ে ঘাড়ে হাতের নখ দাবিয়ে দেয়। বেচারা ছেলেটা ব্যথায় ঝাড়ি দিয়ে উঠলে পুনরায় একই কাজ করে। এটা যেন মেহেরের নিঃশব্দে দেয়া শাস্তি। অপরদিকে রুদ্র বাইকে বসতেই ইমা কাঁপতে কাঁপতে বাইকের পেছনে বসে। এর আগে সে কখনো বাইকে বসেনি, এটাই প্রথমবার তার জন্য, তাই বেশি ভয় পাচ্ছে। রুদ্র সেসবের তোয়াক্কা না করে বাইকে স্টার্ট দিতেই ইমা ভয় পেয়ে রুদ্রর জ্যাকেট খামছে ধরে। মিনমিন করে বলে, আস্তে চালাবেন প্লিজ, আমার ভয় করে। রুদ্র কোনো উত্তর দেয় না, সোজা বাইক স্টার্ট দেয়। স্পিড বাড়াতেই ইমা আরও ভয় পেয়ে নিজের অজান্তেই দুই হাত দিয়ে রুদ্রকে জাপটে ধরে। প্রচণ্ড বাতাসের গতির ফলে তার ভয় আরও বেড়ে যায়। রুদ্রর পিঠে মুখ গুজে দিয়ে চিল্লি বলে, থামান থামান, আমি কোথাও যাব না, আমি পড়ে যাব। রুদ্র কথা না শুনলে সে আরও ভয় পেয়ে রুদ্রের দুই দিকে হাত দিয়ে পেটের দিকে জ্যাকেট খামছে ধরে। রুদ্র বোধহয় বেশ এনজয় করছে এসব, তাই তো ইমারকে প্রশ্রয় না দিয়ে নিজের গতিতে চলে। তাদের বাইকের পিছু পিছু বাকি বাইকগুলো আসছে। মোনা হিমেলের বাইকে বসে খুনসুটি করছে। হিমেল মজা করে বলে, টোনা মাছ শক্ত করে ধরে বস, নয়তো হিমেল হাওয়ায় উড়ে যাবি, তুই ভালো মতো বাইক চালা বেয়াদব। অপরদিকে শিয়ার কাঁধে মন খারাপ করে লিলি মাথা রেখে বসেছিল। সিয়া বলে, তোকে আমি বারবার বলছি লিলি, বাদ দে সব, তুই মানতে পারবি না, পরে এখনো সময় আছে। লিলি উত্তর দেয় না। সিয়া দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ রাস্তায় মনোযোগ দেয়। আসসালামু আলাইকুম। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানান। আর যারা এখনও লাইক করেননি, কমেন্ট করেননি, সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে ফেলুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।